মোস্ট প্রবাবলি আমাদের ওকে। আচ্ছা, প্রথমেই আমি ওয়েলকাম জানাই তোমাদের সবাইকে টু দ্য ওয়ার্ল্ড অফ অর্গানিক কেমিস্ট্রিতে। যেহেতু এটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমি একটু আগে বলছি যে ভর্তি পরীক্ষা বিভিন্ন জায়গায় আসে, আগে ওয়েলকাম জানাই। আর প্রথমত আমি তোমাদেরকে জানাতে চাচ্ছি যে এইখানে আমি যা আজকে বলবো নামকরণ, আমি অনেক জায়গায় খুঁজেছি, আমি বিভিন্ন ধরনের বই, তোমাদের বিভিন্ন রাইটারের বই, তে আমি এক এক জায়গায় দেখেছি এক এক রকম তোমার একটা এক্সপ্লেনেশন যে কিভাবে নামকরণগুলো হয়। বাট এক একজনের এক এক নিয়ম বা এক একজনের এক এক মতামতে দেখা যায় যে তোমরা কনফিউজড হয়ে যেতে পারো যে একটা জিনিসকে আমি এভাবে বলছি, একটা মূলকে আরেকটা বলছি। যেটা বলতেছে কার্যকরী মূলক এক ধরনের আছে, একটা পরে আমরা পড়বো। কার্যকরী মূলকের একটা জায়গায় এক নাম, আরেক জায়গায় আরেক নাম, যখন তুমি নামকরণ করতে যাও। তো এইটার একটা এইটা তোমার এই প্রবলেমটা থেকে যেন তোমরা না ফেস করো, এই ফেস না করার জন্য মোহাম্মদ আবুল হাসান লিটন ভাই, যিনি এখন বর্তমানে পরিচালক হিসেবে আছেন উদ্ভাস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে, তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তার একটা শিট রয়েছে যেটা হচ্ছে জৈব যৌগের নামকরণের। তোমরা এটা চাইলে পড়ে নিতে পারো, তোমরা যদি যাদের আছে বা যারা চাও কালেক্ট করা যায় কোনোভাবে হলে, তুমি একটু চেষ্টা করলেই পারবা। আর এইখানে যে এই বইটা মানে এই যে লেকচারটা, তার তিনি অনেক সুন্দর করে সব বইয়ের মাধ্যমে সে যে একটা কমন একটা যে পয়েন্ট, যেই জায়গাটা দিয়ে তুমি নামকরণটা খুব সহজে পারবা, এবং তুমি যেই কার্যকরীমূলক হোক না কেন, আমি আবার বলতেছি কার্যকরীমূলকটা আমরা একটু পরে আসবো, কার্যকরীমূলক অথবা যেটাকে বলা হয় ফাংশনাল গ্রুপ তোমার জৈব যৌগের ক্ষেত্রে, এটা আমি পরে আসবো। বাট বারবার এটা বলতেছি কারণ এটা খুব প্রয়োজনীয়, একটু পরে দেখবা। তো এইসব সব কিছুই যে নামকরণের যে জটিলতাটা একটু কমে যাবে আশা করি। উনার সেই আবুল হাসান লিটন ভাইকে অবশ্যই আমি থ্যাঙ্কস জানি এই জন্য, সে এটা তৈরি করেছে। এবং সে যেহেতু মানে তার রেফারেন্সিয়ে আমি আসলে এগুলো সব আগে মানে আমি গুছিয়ে তোমাদেরকে আমি এখন প্রেজেন্ট করব মেইনলি, আমি এটা বলে রাখলাম এর আগেই। আচ্ছা, এখন প্রথমে আমরা জানি যে জৈব যৌগের নামকরণ আমাদের আজকের যেই তোমার বিষয়টা, নর্মালি যে বিষয়টা আজকে হওয়ার কথা। তো জৈব যৌগের নামকরণটা আমরা এখন শিখব, একটু বিস্তারিত নয়, একটু সংক্ষিপ্ত, যেহেতু এই ক্লাসটা একটা ক্লাসে আসলে নামকরণ শেষ করা যায় না। জৈব যৌগের যে এত আমি একটু আগে বলছি যে এত বেশি পৃথিবীতে জৈব যৌগ, যে দেখা যায় যে এতগুলা জৈব যৌগের জন্য আলাদা আলাদা নামকরণের নিয়ম তোমাদের ফলো করা খুব কষ্ট হয়ে যাবে। এইভাবে আমি সবগুলোতে ডিটেল যাব না, জাস্ট হালকা পাতলা কিছু যতটুকু তোমাদের জানতেই হবে অ্যাটলিস্ট ভর্তি পরীক্ষার জন্য, সেটার দিকে আমি যাব। আচ্ছা, কিন্তু এর আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে জৈব যৌগটা আসলে কি, যৌগটা কি, যে জৈব যৌগ আমি কিছু একটা বলতেছি। তোমরা হয়তো জানো যে যৌগ দুই ধরনের হয়, একটা হচ্ছে অজৈব আর একটা হচ্ছে জৈব যৌগ। আচ্ছা, অজৈব যৌগ বলতে তোমরা অনেক কিছুই জানো, যেমন বিভিন্ন ধরনের অ্যাসিড বা ক্ষার। অ্যাসিড বলতে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড হতে পারে, অথবা সেখানে নাইট্রাস অ্যাসিড, এবং আরও অনেক ধরনের আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অনেক ধরনের অ্যাসিড, আমি কয়েকটাও ধরলাম এখানে। এগুলাকে সবগুলোকে আমরা অজৈব যৌগ বলি, অজৈব অ্যাসিড বলি। আবার ক্ষার হইলে বলতে গেলে তোমার মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, ক্ষার বা বেস যদি ধরো, তো তুমি ধরলে সেটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম বাইকার্বনেট না, সোডিয়াম তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো ধরো আর কি, কয়েকটা এরকম আছে হাইড্রোক্সাইড আয়নযুক্ত। আচ্ছা, তো এগুলো হচ্ছে কি সব অজৈব যৌগ, যে অ্যাসিড ট্যাসিড এগুলো দেখতেছো। কিন্তু জৈব যৌগের একটা মেইন একটা ডিফারেন্স আছে, সেটা আমরা পরের ভিডিওতে গিয়ে আমরা একটা ভিডিও দেখব। ভিডিওটা দেখার পরে আমরা এই জিনিসটা একটু ক্লিয়ার হব যে জৈব যৌগ আর অজৈব যৌগ কেন আমরা এই দুটাকে আলাদা ডিফারেন্সিয়েট করতেছি, দ্যাট মিনস আমরা আলাদা আলাদা শ্রেণী করতেছি, কেন আমরা একটা শ্রেণীতে আমরা এটাকে আনতে পারতেছি না আর কি। আচ্ছা, এটাই বললাম যে একটা ভিডিও আমরা লক্ষ্য করি এই জৈব যৌগর একটা জিনিসটা বোঝানোর জন্য আর কি। ওকে, The major groups of organic molecules. Organic molecules are found in living systems, including the human body, and are generally defined as compounds that contain molecules that have a carbon-carbon covalent bond or a carbon-hydrogen covalent bond. Covalent bonds being bonds where electrons are shared between the atoms. There are four major groups of organic molecules.
ওকে, Carbohydrates প্রথমে আমরা দেখি defined as compounds that অর্গানিক, contain এটা হচ্ছে molecules. মেজর গ্রুপ অফ অর্গানিক মলিকিউলস। এটা বলতেছে যে অর্গানিক মলিকিউলটা হচ্ছে, বা অর্গানিক মলিকিউলটা আসলে বলতেছি যে জৈব যৌগ যেসব, এটার ইংরেজিতে অর্গানিক মলিকিউলস বলতেছি, সেই বেশিরভাগই যে যৌগ, তোমাদের জৈব যে যৌগ সেটা পাওয়া যায় আমাদের দেহে, মানুষের দেহে, শরীরে এই অর্গানিক মলিকিউল বা জৈব যৌগটা বেশি পাওয়া যায়, সেটা তারা বলতেছে। এবং ওয়ার্ল্ড বা পৃথিবীতে বেশিরভাগই 60 to 70% থেকে 80%ই যে যৌগগুলো পাবা তোমরা সেগুলো হবে জৈব, নট অজৈব। অজৈব বলতে যেটা ইনঅর্গানিক, যেটা একটু আগে বললাম যে অ্যাসিড বা বেস বা ক্ষার, যেগুলা বেশিরভাগই ধরা হয় কি যে অজৈব যে ব্যাপারগুলো, মানে যে অ্যাসিড বা যে কোনো ক্ষার ধরি বা যে কোনো অন্য কোনো মৌল তোমার যৌগ, ধরো এটা হতে পারে লবণ হতে পারে, এবং লবণ বা সল যেটা, অথবা অন্য অন্য যেসব যৌগ আছে অজৈব, সেসবে কি হচ্ছে সেগুলো বেশিরভাগই ল্যাবরেটরিতে তৈরি করা হয়। তো এই জন্য দেখা যায় যে তাদের ন্যাচারালি বাই নেচারে এটা তাদের পাওয়াটাও অনেক কম পাওয়া যায়, একেবারে যে পাওয়া যায় না এটা বলতেছি না, পাওয়া যায় বাট খুব কম। হ্যাঁ, কিন্তু এই যে জৈব রসায়ন মানে জৈব যে যৌগগুলা, এটা আমাদের শরীর থেকে শুরু করে পৃথিবীর বেশিরভাগ জায়গায় তোমরা মাটিতে খুঁড়ে বলো বা যেভাবে বলো মিনারেল হিসেবে এটা পাওয়া যায় আর কি। আচ্ছা, আমি ভিডিওটা আচ্ছা এখানে দেখাইতেছে যে তোমাদের শরীরের ভিতর বা আমাদের মানব শরীরের ভিতরে যেসব জৈব যৌগগুলো আছে এগুলোর বেশিরভাগই দুইটা বন্ডের দ্বারা আবদ্ধ। এর আগে আমাকে জানানো উচিত যে আমরা জানি বন্ড বা বন্ধন, যেটা বাংলায় বলি বন্ধন বা বন্ড, ইংরেজিতে কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন, সেটা কয় প্রকারের হয়? দুই প্রকারের হয়। একটা জানি আয়নিক বন্ড অথবা আয়নিক আয়নিক বন্ড অথবা আয়নিক বন্ড, বাংলায় আয়নিক বন্ড বা আয়নিক বন্ধন বলতে পারি। আর আরেকটা আছে কোভ্যালেন্ট বন্ড ইংরেজিতে, যেটাকে বাংলায় আমরা বলি সমযোজী বন্ধন। সমযোজী মানে একই ভ্যালেন্স, একই যোজন সংখ্যা, হয়তো তোমরা অনেকে জানো যে যোজন সংখ্যা কি, যে একটা তোমার মৌলর সঙ্গে আরেকটা মৌলর যে আকর্ষণ করবে কয়টা, এটা জানার জন্য। যেমন হাইড্রোজেনে মনে করো H2O। আচ্ছা, এটাকে আমি একটু জাস্ট যোজনের ধারণাটা একটু আমি দেই। মনে করো হাইড্রোজেন পানি আর কি, দুইটা অণু হাইড্রোজেন আর একটা অণু কি অক্সিজেন হয়, যেটা নর্মালি আমরা দেখি এরকম টাইপের, যেটা তোমরা প্রথম পত্রতে দেখছিলা যে এখানে 109.5 ডিগ্রি সামথিং একটা তাদের একটা থাকে, একটা হাইড্রোজেন তোমার অণু থেকে আরেকটা হাইড্রোজেন অণুর দূরত্ব, যেটাকে বলি আমরা বন্ড অ্যাঙ্গেল অথবা বন্ধনের যেই কোণ যেটাকে বলি। তো এটা থাকে কি, দেখো অক্সিজেন কি করতেছে, দুইটা হাইড্রোজেন বন্ডকে সে ধরতে পারতেছে। এই জন্য কি মেইন যে কনসেপ্ট, ওইটা সব কনসেপ্ট আসতেছে হাইব্রিডাইজেশন বা হাইব্রিডীকরণ যেটা বলতেছি আমরা। তো ওই সব ব্যাপার আমরা বাদ দিই, ওগুলো আমরা এখন আসবো না, যেহেতু আমরা জৈব যৌগের নামকরণে আছি। বাট এর আগে আমরা জৈব যৌগের সময় জানতেছি যে ভ্যালেন্সি বা যে যোজন কি, যোজন যেটাই জানতে চাচ্ছি যে কয়েকটা ধরতে পারবে, হাত আছে তার কয়টা অক্সিজেনের, নর্মালি এটা তোমরা যদি চিন্তা করো আর কি। ওকে, তাহলে এখানে অক্সিজেনের যোজন কত হবে, যোজন বা ভ্যালেন্সি হবে কত, 2। এখানে যদি নর্মাল চিন্তা করো, নট হাইব্রিডাইজেশন বা অন্য ব্যাপারে, হ্যাঁ, বা তুমি করো। আবার এইখানে হইতেছে কি এক ধরনের, এটাকে আমরা বলি কি যে কোভ্যালেন্ট বা সমযোজিত বন্ড, কারণ দুইজনের ক্ষেত্রে কি যোজন সংখ্যা হচ্ছে 2। যে কেন আমরা জানি এমনি যোজন হাইড্রোজেনের 1, অক্সিজেনের আমরা বলছি 2। এখানে দুইজনেরই যোজন 2 মানে কি, হাইড্রোজেনের এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন দুইটা মিলে কি যোজন তৈরি করতেছে কি টোটাল 2। আর যেখানে অক্সিজেনের তো আগে থেকে কি 2 আছে, এই জন্য বলতেছি সমযোজন, মানে একই যোজন দিয়ে তৈরি হইতেছে এই বন্ডটা বা এই বন্ধনটা, এই জন্য এটা সমযোজিত বন্ড। এখানেও এরকমই যে কার্বন হাইড্রোজেন যতগুলাই অণু ধরুক না কেন, কার্বনের আমরা জানি কার্বনের যোজন কত, যোজন সংখ্যা 4। যোজন সংখ্যা হচ্ছে নর্মালি কার্বনের যোজন সংখ্যা হচ্ছে 4। তাহলে কার্বন হাইয়েস্ট কয়টা ধরতে পারবে, 4টা অণু ধরতে পারবে। এবং 4টা অণু হইতে হবে কি এমনভাবে যে যতগুলা কার্বন তোমার যতটুক তোমার যোজন থাকবে অতটুক যোজন থাকতে হবে কি, যে অণুটা বা তোমার অণুই ধরি, এখানে মৌল ধরা উচিত না, তোমার এখানে অণু ধরি, অণু যদি ধরি হাইড্রোজেন ধরো, হাইড্রোজেন কি 4টা অণু ধরতে পারবে কার্বন। এই জন্য কি এখানে হাইড্রোজেনেরও 4টা, তারপর কি
কার্বনের 4টা। অবশ্যই এখানে জানো হয়তো যে ইলেকট্রনের আদান প্রদানের কারণেই তো সমযোজিত যে বন্ধন এটা তৈরি হয়, আর আয়নিকটা হচ্ছে তোমার আয়নের কারণে। বাট আমি আয়নিক বন্ড বা আয়নিক বন্ধন আসবো না, আমি যেহেতু এখানে ব্যাপার না। এই যে এখন আমার মূল ব্যাপারটা হইলো এই যে সমযোজিত বন্ড, যে সমযোজিত বন্ড বা সমযোজিত বন্ধনের একটা মানে মূল একটা হচ্ছে তোমার যে অনেকগুলা কম্পাউন্ড তৈরি করার ক্যাপাবিলিটি আছে, যেহেতু সে সমযোজন করে তোমার ইলেকট্রন শেয়ারের মাধ্যমে জাস্ট করে, তার ইলেকট্রন মানে আদান প্রদানের কারণে হয় না, যেটা হয় হচ্ছে আয়নিক বন্ডের ক্ষেত্রে। সেই রকম কোনো ফাংশন এখানে হয় না। এই জন্য কি তোমার এই একটা জাস্ট ইলেকট্রন শেয়ার বা ইলেকট্রনের আদান প্রদান মানে ইলেকট্রনের যে শেয়ারিং করা বা যে তোমার জাস্ট আমি তোমাকে দিচ্ছি ইলেকট্রনটা পুরোপুরি না, আমার কাছেও থাকলো কিছু অংশ, তোমার কাছেও কিছু অংশ থাকলো। এই জিনিসটার এই ক্যারেক্টারিস্টিক্সটার জন্যই দেখা যায় যে কার্বন, বিশেষ করে কার্বন আমরা দেখব কনক্যাটেনেশনের একটা প্রক্রিয়া আছে। কনক্যাটেনেশনের প্রক্রিয়ার কারণে কার্বনটা সবচেয়ে বেশি দেখায়, ফলে কনক্যাটেশন বলি না, ক্যাটেনেশন প্রক্রিয়ার কারণে দেখা যায় যে অনেক অণু, বিশেষ করে হাইড্রোজেন এবং সেখানে থাকতে পারে অক্সিজেন, একটু পরেই দেখবা, অথবা সেখানে থাকতে পারে নাইট্রোজেন টাইপের কোনো তোমার অণু, এভাবে করে অনেক তোমার জৈব যৌগ তৈরি করা হয়, জৈব যৌগ তৈরি করা সম্ভব হয় শুধুমাত্র কি সমযোজিত বন্ধনের কারণে। আচ্ছা, আমি ভিডিওটা একটু কন্টিনিউ করি। ওকে, আচ্ছা, পয়েন্টার, ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, ঠিক আছে। Or carbon-hydrogen covalent bond. Covalent bonds being bonds where electrons are shared between the atoms. এটা জানো, এটা আমি দেখাইছি একটু আগে। Carbohydrates. আচ্ছা, এটা হচ্ছে আমাদের চার ধরনের যেটা আমাদের শরীরের বেশিরভাগ অংশ এটা দিয়ে তৈরি। ওকে, আমি আগে আনি পেন। ওকে, একটা হচ্ছে কার্বোহাইড্রেট, যেটাকে বলা হয় তোমার শর্করা, বাংলায় বলা হয় শর্করা। ফ্যাট হচ্ছে ফ্যাট, ঠিক আছে। তারপর নিউক্লিক অ্যাসিড হচ্ছে নিউক্লিক অ্যাসিড বাংলায়, আর প্রোটিনকে আমরা বাংলায় যা বলি আমিষ। এই 4টা ধরনের মেইন জিনিসটা, সেটা হচ্ছে এই 4টা জিনিস দিয়ে আমাদের শরীরটা পুরোপুরি তৈরি। এবং এই যে শরীর পুরোপুরি যে তৈরি 4টা জিনিস দিয়ে, 4টা জিনিসই কি মূলত সমযোজিত বন্ধন দ্বারা যুক্ত জৈব যৌগ। এই 4টাই মানে দ্যাট মিনস তোমার কার্বনও এখানে আছে, হাইড্রোজেনও আছে, অক্সিজেনও আছে, এবং কিছু কিছু প্রকার অবস্থায় নাইট্রোজেনও তোমরা পাবা। বিশেষ অবস্থায়, সব জায়গায় তোমরা পাবা না নাইট্রোজেনটা যদি তুমি ভাঙো। এটা আমাদের কাজ না, মানে আমাদের এখানে পড়ার মধ্যে না, বাট যেহেতু জৈব যৌগের একটু ধারণা তোমাদের প্রয়োজন, না হলে তোমাদের আসলে প্রবলেম হবে, এই জন্য তোমাদেরকে আমি একটু দেখালাম। These are often referred to as the molecules of life. মলিকিউলস অফ লাইফ বলা হয় এটাকে, এটা জেনে রাখো, কারণ এটাকে এইটা ছাড়া তোমাদের জীবন বা আমাদের জীবন বা কোনো মানুষের জীবনই তৈরি সম্ভব নয়। আচ্ছা, গ্লুকোজ। ওকে, আমি একটু অফ রাখি, এটার চেয়ে ভালো হয় আমি যদি এখানে একটু ইরেজার দিয়ে এখানে এইটুকু অংশটা কাটি। আচ্ছা, ওকে, 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 আচ্ছা। The major often linear model of a glucose molecule. আচ্ছা, গ্লুকোজ মলিকিউল প্রথমে আসে। গ্লুকোজ মলিকিউল যেটা এক ধরনের শর্করা বা কার্বোহাইড্রেট, যেটা হচ্ছে মেইনলি CHO, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা তৈরি হয়, এবং তাদের গঠনটা মূলত, আচ্ছা, ওকে, আমি আগে এটাকে ভালো হয় লেজার পয়েন্টারে। তাদের গঠনটা মূলত এরকম টাইপের হয় যে কার্বনের সঙ্গে অক্সিজেনও মিশানো থাকে, এবং অথবা হাইড্রোজেন অক্সিজেনের বন্ধনের মাধ্যমেও মিশানো থাকে, এটা যেহেতু আমাদের মেইনলি সিলেবাস মানে এখন টপিকের মধ্যে আজকে পড়তেছে না, এই জন্য আমি এত বিশেষ যাচ্ছি না। 6টা কার্বন থাকে, 12টা হাইড্রোজেন অণু থাকে, এবং 6টা কার্বনের তোমার পরমাণু, 12টা হাইড্রোজেনের পরমাণু, আর 6টা কি অক্সিজেনের পরমাণু মিলে মূলত একটা কি গ্লুকোজ মলিকিউল বা গ্লুকোজের মূল তোমার অণু তৈরি করে। ওকে, ওকে, being one of the most important smaller or simpler carbohydrates. Simple carbohydrates can link together in chains or rings to form longer, more complex carbohydrates. আচ্ছা, as you can see here in this chain of এটা হচ্ছে গ্লুকোজের মেইনলি যে
তোমার কেমিক্যাল স্ট্রাকচার বা রাসায়নিক যে বন্ধন মানে নর্মালি আসলে যেভাবে থাকে গ্লুকোজটা যেভাবে কার্বন এবং হাইড্রোজেনের চেইন এবং অক্সিজেনের চেইনের আকারে থাকে বা যেটাকে বলি শিকল বাংলায় আকারে থাকে সেটা আর কি দেখাচ্ছে এখানে বাট এটা এখন আমাদের পড়ার মধ্যে না তারপর দেখছি যে লিপিড যেটা হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন একে হয় এবং লিপিড থেকে তৈরি হয় মেইনলি ফ্যাট লিপিড হচ্ছে ফ্যাট হচ্ছে লিপিডের স্মল পোরশন যেটা Here is which is a type of lipid. You can see the many carbon and hydrogen covalent bonds throughout the molecule. Some lipids do contain nitrogen and phosphorus. There are several types of lipids which we will cover in depth in another video. Molecules that are made up of তারপর হচ্ছে আমরা প্রোটিন মলিকিউল আসি এখানে আমরা দেখতে পারতেছো যে এখানে চারটা ধরনের তোমার যে অণু সেইটার সরি পরমাণু এখানে হয় আগের ক্ষেত্রে আমরা জানলাম যে লিপিড আর কার্বোহাইড্রেট অথবা শর্করার ক্ষেত্রে কি হয় যে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে কিন্তু এইখানে একটা মেইন যে আমি বলছিলাম যে বিশেষ ক্ষেত্রে থাকে একটা জায়গায় যেটা হচ্ছে প্রোটিন তোমার চারটা জিনিস যেটা হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং কি এক্সট্রা থাকে একটা যে পরমাণু সেই পরমাণুটা হচ্ছে নাইট্রোজেনের পরমাণু এই নাইট্রোজেনের পরমাণু দিয়েই অনেক ধরনের বিশেষ কিছু তুমি মৌল বানাতে পারবা যে জৈব যে মৌল যেগুলাকে আমরা বলি অ্যামিনো অ্যাসিড আচ্ছা একটা বলে রাখা যায় উচিত যে প্রোটিন হচ্ছে সবচেয়ে বড় অংশ আর ক্ষুদ্র যে অংশ প্রোটিনের সেটাকে বলা হয় অ্যামিনো অ্যাসিড দেখতে পাচ্ছ সেটাকে আমরা বলি অ্যামিনো অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিডের অনেক বন্ধন ত্রিবন্ধন চতুর্বন্ধন এবং অন্যান্য বন্ধনের বা এটা বাড়তে থাকলেই এটাকে আমরা অ্যামিনো অ্যাসিডের এই বড় বন্ধন বা চেইনকে আমরা বলবো তখন প্রোটিন আর কি এই And here are these molecules bonded together to form a dipeptide. Amino acids can link together to form long chains. Typically, a protein consists of যদি দুই বন্ধন থাকে ত্রিবন্ধনের ট্রাইপেপটাইড বা প্রোটিন মলিকিউল বা প্রোটিন মৌলই বলবো বাট ওটা হচ্ছে বন্ধন হচ্ছে ত্রিবন্ধনের জন্য ট্রাইপেপটাইড নিউক্লিক অ্যাসিড আছে যেটা হচ্ছে একটা ডিএনএ সেটা সর্ব জায়গায় তোমরা আসলে জানো যারা হয়তো জীববিজ্ঞানটা যারা মেজর নিছো বা জীববিজ্ঞান যাদের আছে তোমাদের সায়েন্সে যারা জানোই যে ফোর্থ সাবজেক্ট হিসেবে যারা জীববিজ্ঞান নিয়েছো তারা একটু ভালোভাবে জানো যে ডিএনএ হচ্ছে কি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড যেটা হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিওস দ্বারা গঠিত বা এটা হচ্ছে তার এখান থেকে হয় এবং এটাও কি একটি মেনলি নিউক্লিক অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিডটা কি মেনলি যেহেতু আমি বলছিলাম যে প্রোটিন যে তোমার প্রোটিন যে প্রোটিন অণুর কি ক্ষুদ্র অংশ কি নিউক্লিক অ্যাসিড বলি তো এটা মেনলি জাস্ট একটা অণু প্রোটিনের জন্য এটাকে আমরা প্রোটিন না বলে কি নিউক্লিক অ্যাসিড বলতেছি ডিএনএ যেটার স্ট্রাকচার তোমরা অনেকটা এরকম হয় জানো নিউক্লিওটাইড বন্ড দিয়ে তৈরি হয় এই বন্ডগুলোকে আমরা বলি নিউক্লিওটাইড বন্ড আচ্ছা তারপর হচ্ছে আরএনএও তৈরি হয় এক ধরনের নিউক্লিক অ্যাসিড যেটা হচ্ছে মেইনলি ডিএনএ এর মতো সিঙ্গেল স্ট্র্যান্ড বা একটা শলা থাকে মানে হাইড্রোজেন বন্ডিং থাকে তো এগুলাই ছিল মেইনলি এই ভিডিওর আর এটা হচ্ছে নরমালি জাস্ট কিছুই না সরি ওকে আচ্ছা নরমালি এই জিনিসটা কিছুই না এটা জাস্ট আমরা সংজ্ঞাটা একটু আগে দেখলাম যে কার্বন আর হাইড্রোজেনের যেই বন্ধনে সৃষ্ট কোনো পরমাণু দ্বারা সৃষ্ট কোনো যৌগ যদি তৈরি হয়ে থাকে সেটাকে আমরা বলবো কি জৈব যৌগ তাহলে যে কোনোই মনে করো CH4 এটা কি মিথেন অথবা যদি ধরো CH3 ঠিক আছে যেটাকে বলি আমরা ইথেন তাই না ইথেন মিথেন তারপর হচ্ছে প্রোপেন আরও আছে একটু পরে দেখবো যে এগুলা কি মেইনলি কার্বন আর হাইড্রোজেনের মেইনলি তৈরি এর মানে এই না কার্বন হাইড্রোজেন পরমাণু থাকলেই তারা জৈব যৌগ হবে এছাড়া না কিন্তু এটা হচ্ছে অবশ্যই কার্বন এবং হাইড্রোজেন যৌগ থাকতে হবে পরমাণু থাকতে হবে এটাই আসলে মেইনলি বলতেছে যে অবশ্যই যদি পরমাণু থাকে ওখানে আবিষ্কার মানে ওখানে যদি থাকে এক্সিস্ট করে সেখানে কার্বন এবং হাইড্রোজেনটা মাস্ট থাকতে হবে এটা মাস্ট থাকতে হবে কার্বনের আর হাইড্রোজেনের পরমাণু না হলে সেটাকে আমরা জৈব যৌগ বলতে পারি না আর এখানে মেইনলি আমি ভিডিওর যে জিনিসটা এটার একটা সারসংক্ষেপ দিছি যে পশু পাখির ক্ষেত্রে সকল গাঠনিক ক্ষেত্রে জৈব পদার্থের মাধ্যমে যেটা হচ্ছে কার্বোহাইড্রেট শর্করা প্রোটিন অথবা যেটাকে বলি আমরা আমিষ তারপর হচ্ছে তোমার লিপিড অথবা ফ্যাট যদি ধরো আর কি
এইগুলা দিয়ে তৈরি হয়। আচ্ছা, এখন এই জিনিসগুলো বলা হলো। এখন আমাদের যেই নামকরণ, এটার মেইন পার্টটা আমরা আসবো, সেটা হচ্ছে কি সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী মানে একই গোত্রের, তুমি মনে করো তোমার বাবা মা আর তুমি আর তোমার দাদা বা নানা, সরি তোমার বাবা, তুমি, হ্যাঁ, আর তোমার দাদা একই গোত্রের হবে, কারণ তারা একই বংশ থেকে আসছে। এবং ওই তুলনায় তুমি হইছো, তোমার বাবাও হয়েছে, এবং তোমার বাবার বাবা মানে তোমার দাদাও হয়েছে। তো এই জন্য সমগোত্রীয় শ্রেণী, যেমন তোমাদের ফ্যামিলির ক্ষেত্রেও বা যে কারো ফ্যামিলির ক্ষেত্রেও এটা দরকার, সমগোত্রীয় ব্যাপারটা তুমি তখনই হবা যদি তুমি একই ঘরের সন্তান হও বা হও। এইরকমই তোমার অর্গানিক কম্পাউন্ডস বা জৈব যৌগের ক্ষেত্রেও তোমার সমগোত্রীয় একটা শ্রেণী আছে, যে শ্রেণী দিয়ে আমরা বুঝতে পারবো ওই জৈব যৌগটা ওই শ্রেণীর, মানে ওই রকম তার ক্যারেক্টারিস্টিক্স বা তার বৈশিষ্ট্য, অন্য কোনো বৈশিষ্ট্য তার নাই। যেমন আমার বৈশিষ্ট্য, যদি আমি আমার বাবা বা আমার দাদা যেরকম বৈশিষ্ট্য আছে ওই রকম বৈশিষ্ট্যই আমার থাকবে, স্বাভাবিক, কারণ আমি ওই গোত্রের। এই জন্য আর একটা হচ্ছে কার্যকরীমূলক। কার্যকরীমূলকটা কি? কার্যকরীমূলকটা আমরা একটু পরে আসি, কারণ এখন আসলে একটু জিনিসটা ঘোলাটে হয়ে যাবে। আচ্ছা, তো ফাংশনাল গ্রুপ যেটা প্রথমে জানতে হবে, যেটাকে কার্যকরীমূলক, সেটা একটু এখন আমরা সংজ্ঞা দিব, এখনই তোমার বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, জৈব যেহেতু পৃথিবীতে যেহেতু অনেক প্রচুর, তাই তাদেরকে আলাদাভাবে তাদের বৈশিষ্ট্য কার্যকারিতা অনুযায়ী আমরা এইসব শ্রেণীতে বিভক্ত করতে পারি। তাদের বৈশিষ্ট্য এবং কার্যকারিতা, বৈশিষ্ট্য এবং কার্যকারিতা জিনিসটা বুঝতে হবে। বৈশিষ্ট্য মানে কি, যে বাইরের দিক দিয়ে সে কি দেখাইতেছে, যে জিনিসটা ক্যারেক্টারটা দেখা। যেমন তুমি রেগে যাও সবসময়, তাহলে কি তোমার বৈশিষ্ট্য হচ্ছে রাগান্বিত যে চেহারা, তাহলে তুমি তোমাকে বলবে সবাইকে এই লোকটা রাগে খালি, এই লোকটা কি অনেক অ্যাঙ্গার নিয়ে, মানে তোমার যে কেউ দেখবে এই লোকটা খুব রাগী লোক বলবে। অথবা তুমি সবার সামনে যদি হাসি মুখে থাকো, তাহলে তোমাকে কি বলবে, যে এই লোকটা হাসে অনেক, তাহলে কি এই লোকটা অনেক হাসি অবস্থায় থাকে, তাহলে কি এই লোকটা কি হাসি খুশি থাকে সবসময়, হাসি খুশি লোক এই লোকটা, এরকম আর কি ব্যাপারটা। আর কার্যকারিতা, যে তারা বৈশিষ্ট্যটা যে দেখাচ্ছে সেই অনুযায়ী যে কাজগুলো করতেছে, সেই কাজগুলা যে মানে তোমার জৈব যৌগের ক্ষেত্রে যে যদি রিয়াকশন, এটা মেইনলি বোঝা যায় কি আসলে সবাই মানে ভালোভাবে বুঝবা যে কার্যকারিতার যে ব্যাপারটা আসবে রিয়াকশন বা বিক্রিয়ার যে পোর্শনটা। তো যেহেতু আজকে সম্ভব না এত বড় বলে এই নামকরণের যে প্রক্রিয়াটা এই জৈব যৌগের ক্ষেত্রে, এই জন্য যে কার্যকারিতাটা সেটা বোঝানোর জন্য মেইনলি যে জিনিসটা লাগবে সেইটা হচ্ছে কি, সেই কার্যকারিতা বোঝানোর জন্য তোমাদের আসতে হবে মেইনলি তোমার বিক্রিয়ার অংশে। বিক্রিয়া যেটা পরে আসে, অনেক বড় বিক্রিয়া, ভয়ঙ্কর রকমের বিক্রিয়া আছে জৈব যৌগে, যেটা এখন আমি আলোচনা করতে চাচ্ছি না। ওকে, একটু দাঁড়াও, আমরা একটু ওয়েট করো। ওকে, আচ্ছা ঠিক আছে, তোমাদের কিছু কমেন্ট দেখলাম, কমেন্ট আছে কি না? আচ্ছা, কোনো কমেন্ট নেই। ওকে, তাহলে আমরা প্রসিড করি আমাদের, যদি কোনো কারো কোয়েশ্চেন না থাকে আপাতত। ওকে, আচ্ছা, আচ্ছা, তো এই জিনিস দুইটা, বৈশিষ্ট্য আর কার্যকারিতা জিনিসটা আমরা বুঝতে পারলাম, মানে বৈশিষ্ট্যটা বুঝলা, বাট কার্যকারিতাটা হয়তো এখন বুঝতে পারবা না, বেশিরভাগই দেখবা এইখানে কিছু এক্সাম্পল আসলে, আর ভবিষ্যতে যেটা হচ্ছে বিক্রিয়ার মাধ্যমে। আচ্ছা, তো এই যে আমরা যেসব এই যে সরি কার্যকারিতা, ওকে, আমার পেনটা নেওয়া হয়নি এই জন্য। আচ্ছা, এই যে বৈশিষ্ট্য এবং কার্যকারিতা নিয়ে যে শ্রেণীটা করতে পারতেছি, শ্রেণীটার যে বিভক্ত করতেছি যে প্রসেসে, সেই প্রসেসটাকে যে আলাদা করে রাখতেছি, সেটাকে আমরা বলছি কি, কিছু মূলকের কারণে এটা হয়, এই জন্য এটাকে আমরা বলছি কার্যকরী মূলক। মূলক কি, যে মূলক মানে একটা পার্ট, মৌলর তো সব কিছুই, আমি মৌল পুরাটা বলবো, যেমন কার্বন ডাইঅক্সাইড কি পুরাটাকে মৌল বলি, কিন্তু কার্বন ডাইঅক্সাইড মনে করো আচ্ছা কার্বন ডাইঅক্সাইড বাদ দিই, অ্যালডিহাইড আছে। আচ্ছা, এটা পরে আমরা বুঝবো যে কিছু একটা অংশ, ধরো প্রথমত যে এখানে যে পুরা মৌলটা, যে জৈব যৌগটা যে পুরা মূল, যেই সব মৌল দিয়ে তৈরি, মৌলর একটা অংশ তোমার এখানে ইউজ হচ্ছে অ্যাজ আ ফাংশনাল গ্রুপ, অথবা এখানে কি তার বৈশিষ্ট্য এবং কার্যকারিতা দেখানোর জন্য ওই জৈব যৌগটার ক্ষেত্রে। এই জন্যই তাদেরকে আমরা ডিফারেন্সিয়েট বা আলাদা করতে পারি, যে এই যৌগটা ওই যৌগই, বা এই যৌগটার কাজ ওই জিনিস তৈরি করা, বা ওই রকমই তার কাজটা, বা তার স্বভাব কি ওই রকম অনেকটা, এইটাই আর কি বুঝাইতে চাইতেছে। আচ্ছা,
আর সমগোত্রীয় শ্রেণীটা তো একটু আগে আমি তোমাদের সমগোত্রীয় শ্রেণীটা আমি একটু আগে ডিসকাস করেছিলাম। আচ্ছা, এখন তো এখানে বলা হয়েছে যে প্রোটিন, লিপিড, অ্যামিনো অ্যাসিড, কার্বোহাইড্রেট বা শর্করা এগুলো বাদ দাও, এগুলা জিনিস সম্পর্কে আমি একটু আগে আলোচনা করেছি। এইখানে তোমাদের একটা কার্যকরীমূলকের একটা চার্ট দেওয়া আছে। তোমাদের বারবার বলছি, তোমাদের আবারও বলবো, শেষের দিকে আমি আবার বলবো, এইখানে যেইভাবে লিস্টটা করা আছে, যে 1 থেকে স্টার্টিং ফ্রম 1 আপ টু 15 পর্যন্ত যেভাবে লিস্ট করা আছে, এইভাবে লিস্টটা তোমাদের মুখস্থ করতে হবে। আমি আবারও বলছি, তোমাদের এই লিস্টটা ওইভাবেই ঠিক সেভাবেই মুখস্থ করতে হবে, না হলে তোমরা মনে থাকবে না যখন নামকরণে আসবা। নামকরণ হচ্ছে কি, তোমার এই যে প্রথমটা, এটাকে সবচেয়ে তোমার বলা হয় যে এটা তোমার সর্বপ্রথম আসবে, মানে তোমার এটা হচ্ছে প্রায়োরিটি, বা তুমি যে এটার গুরুত্ব দিবা এই মৌলটা, মানে তোমার যে কার্যকরী মূলকটা, এইটার কার্যকরী মূলকের প্রায়োরিটি 1-এ আসবে, যেটা হচ্ছে অ্যালকেন কার্যকরী মূলক, তারপর হচ্ছে অ্যালকিন, তারপর অ্যালকাইন, তারপর অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটন, কার্বক্সিলিক অ্যাসিড, ইথার, অ্যামিন, অ্যাসিডামাইড, অ্যাসিড হ্যালাইড, এস্টার, অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যালকাইল সায়ানাইড, আর একটা লাস্টে কি নাইট্রো যৌগ বা নাইট্রো কার্যকরী মূলক। তো এই যে 15টা দেখালাম যৌগ, এইভাবে তোমাকে মুখস্থ রাখতে হবে। এইভাবে তোমরা মুখস্থ এভাবে রাখলে চলবে না। অ্যালকেন, তারপর কি অ্যালকোহল, তারপর কি কেটন, মানে এলোমেলোভাবে তোমাদের যদি মুখস্থ করো, তোমরা কি নামকরণে 0 পাবা, ডাইরেক্ট 0 পাবা। এখানে তোমার ডাইরেক্ট কি 0 পাবা, কারণ তুমি প্রায়োরিটি বা তোমার যে গুরুত্ব তুমি এটা বুঝতে পারতেছো না। নামকরণে যেটা গুরুত্বটা মেইন মানে প্রয়োজন হয় IUPAC নামকরণের পদ্ধতিতে, যেটা একটু পরে আমরা দেখব। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই যে কতিপয় যে যৌগগুলা, জৈব যৌগের যে কার্যকরী মূলকগুলা একটু আগে দেখলাম নামগুলা, নামগুলা তো তোমাকে মূলক হিসেবে দেখাতে হবে। তো মূলক হিসেবে দেখানো হয়েছে এই জায়গাটায়, এই টেবিলটায়, এই ছকটায় তোমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখো যে অ্যালকিন হচ্ছে, আচ্ছা প্রথমে অ্যালকেন দেখানো উচিত ছিল, অ্যালকেনটা ওরা দেখায় নাই। অ্যালকেনটার হচ্ছে অ্যালকেন যেটা বলি আমরা, অ্যালকেন, হ্যাঁ, বাংলায় এইভাবে থাকে অ্যালকেন। ওকে, অ্যালকেন যেটা এই যৌগের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কার্যকরী মূলকটা এরকম হবে, এরকম থাকবে অনেকটা কার্যকরী মূলক সি, তারপর কি আরেকটা 4টা হাত থাকবে, সরি এটা এরকম না, এইভাবে থাকবে, এইটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। আচ্ছা আমি যদি এভাবে আঁকি, জানি, সরি এটা কাটো, এটা কিছু হবে না, যে আমরা জানি যে কার্বনের কি 4টা হাত, তাহলে 4টা হাত হলে 3টা হাত সে মুক্ত থাকবে, 3টা হাত সে বাইরে থাকবে অন্য কোনো পরমাণু সে কালেক্ট করার জন্য, আর আরেকটা কার্বনের সঙ্গে বন্ধনে থাকবে, যেটা হচ্ছে এক বন্ধনে থাকবে। এক বন্ধনে থাকলে সেটা কি বলতেছি আমরা, সেটাকে বলতেছি আমরা অ্যালকেন, বা অ্যালকেন ইংরেজিতে, বাংলাতে একই জিনিস, এখানে অ্যালকেন কোনো বাংলা নেই আলাদা। আচ্ছা, তারপর হচ্ছে যদি দ্বিবন্ধন থাকে যদি, এটা হচ্ছে দ্বিবন্ধনের চিহ্ন, তোমরা ভালোভাবে জানো, তাহলে সেটাকে বলবো কি অ্যালকিন। ওকে, আচ্ছা যদি ত্রিবন্ধন থাকে, 3টা বন্ধন থাকে, তাহলে কি অ্যালকাইন। এবং সব ক্ষেত্রে কি কার্বনের যেই বাকি হাতগুলা কি কমে যাবে। আচ্ছা, এখানে তোমরা হয়তো প্রথম দেখতেছো, এই জন্য এখানে কোনো ভুল পাচ্ছ না হয়তো, যারা ইয়াছো, এখানে কিন্তু একটা ভুল আছে। ভুলটা কি বলতো, এখানে কয়টা হাত থাকবে, এখানে 2টা এখানে থাকবে, আর এখানে কয়টা হাত থাকবে, এখানেও কি 2টা হাত থাকবে। কেন? কারণ কার্বনের বন্ড বা বন্ধন সংখ্যা কি আমরা জানি 4, তাইলে কি এখানে যদি 2টা থাকে বন্ধনে, দ্বিবন্ধনে আবদ্ধ থাকে, তাহলে বাকি কয়টা হাত থাকবে, মানে কার্বনের বাকি যে হাত 2টা, সেই 2টা হাত তো তোমাকে এখানে এক্সপ্রেস করতে হবে। তোমাকে এখানে একটা দিলে কি হবে না, একটা দিলে এখানে ভুল হবে 2টার ক্ষেত্রে যদি দাও। আর এখানে এটা ঠিক আছে, যেহেতু এখানে ত্রিবন্ধনে আবদ্ধ, তাহলে এখানে একটা বন্ধনের যেটা খালি হয়ে থাকবে, বন্ধনে আবদ্ধ থাকবে না, সেটা অন্য কোনো পরমাণুর সঙ্গে যোগ হয়ে যাবে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, যেটাকে আমরা ধরি Cl অথবা ব্রোমিন, আয়োডিন অথবা ফ্লোরিন,
এরকম এই চারটা মেইনলি আসে, মানে পরীক্ষা বা যখন নামকরণ আসে এই চারটা হ্যালাইড থাকে এবং তাদের যে বিক্রিয়ার যে অর্ডার বা ক্রম, ওই বিক্রিয়ার ক্রমটা জানতে হবে। এটা আমরা একটু পরে দেখব যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর ফ্লোরিন এই চারটা যে হ্যালাইড থাকে, হয়তো জানো হ্যালাইড, হয়তো তোমরা হ্যালাইড কেন বলি এদের, কারণ এরা লবণ বানাতে সাহায্য করে, এই জন্য হ্যালাইড, এবং হ্যালোজেন আর কি বলি আমরা এটাকে, আর হ্যালোজেন থেকে হ্যালাইড আসছে মৌল। আর এটা জানো যে গ্রুপ 17 সদস্য, তোমার যে পর্যায়ক্রমিক যে শ্রেণী যেটা আছে, পিরিয়ডিক টেবিল বা পর্যায়ক্রমিক যে টেবিলটা আছে সেটা তোমরা জানো হয়তো। তারপর হচ্ছে অ্যালকোহলের মৌল, এটা অ্যালডিহাইডের মৌল এভাবে দেওয়া আছে, বাট নর্মালি এইভাবে থাকে। আমি আবারও দেখাই, কারণ পরে এখন আমি যদি এইভাবে না দেখাই তোমরা একটু ঘাবড়া যেতে পারো না দেখলে। এটা হচ্ছে অনেকটা এইভাবে থাকে, সি দ্বিবন্ধন, এটা দ্বিবন্ধন বোঝাচ্ছে, ও এটা হচ্ছে অক্সিজেনের মলিকুল বা অক্সিজেনের মৌল, তারপর হচ্ছে এইচ, এইভাবে থাকে কি, এইভাবে থাকে তোমার অ্যালডিহাইড, হ্যাঁ এভাবে থাকে কি অ্যালডিহাইডের মৌল, যে কার্যকরী মূলকের গঠনটা এরকম থাকে। একটা যেহেতু হাত কার্বনের এক্সট্রা থাকে এই জন্য এখানে একটা থাকতেছে, আর বাকি তিনটা কি বন্ধনের সৃষ্টি হইতেছে, একটা অক্সিজেনকে দেওয়ার জন্য আর একটা কি হাইড্রোজেনের জন্য। তারপর হচ্ছে কিটনেরটা এভাবে থাকে, দেখাই আছে। কার্বক্সিলিক অ্যাসিডেরটা একটা এরকম থাকে, দ্বিবন্ধন ও, তারপর এখানে কি ও এইচ, ওকে এই যে ও এইচ, এখানে একটা হাত থাকবে, যেহেতু এখানেও তিনটা এর হাত, মানে তিনটা বাকি যে হাত বা বন্ড বা তার বন্ধন তৈরি করার জন্য লাগতেছে, তোমার কার্বক্সিলিক অ্যাসিডটা কি এরকম থাকতেছে। তারপর হচ্ছে অ্যামিন, অ্যাসাইড অ্যামাইড, যেটা অ্যাসাইড অ্যামাইডেরটা এরকম থাকে, CONH2, এটা হচ্ছে অ্যাসাইড অ্যামাইডের গঠন, ওকে। আচ্ছা, COX অ্যাসিড হ্যালাইড, যেহেতু এটার সঙ্গে হ্যালাইড বা এইসব যৌগ, এইসব মৌল কার্যকরী মূলক থাকে হ্যালাইডের বা হ্যালোজেনের, এই জন্য ওদেরকে অ্যাসিড হ্যালাইড বলি। আর অ্যাসিডটা আসে CO বন্ধনের জন্য, এই জন্য অ্যাসিড হ্যালাইড, এটা এখন জানা দরকার নাই। COX এভাবে থাকে। আচ্ছা, এটা হবে না, এটা কাটো, এটা হচ্ছে এই যে একটা হাত, দুইটা বন্ধন ও এর জন্য, একটা এক্স এর জন্য। এস্টার হচ্ছে অ্যাসিডের একটা জাত, এটাকে বলি আমরা এস্টার, এটা অনেকটা এরকম থাকে, ওকে। এখানে দিয়ে আমি এখানে যদি দেই এইটা, এই ঠিক আছে, এখানে এটা হচ্ছে একটা কার্বন সংখ্যা, এটা অবশ্যই হইতে হবে তোমার একের অধিক, এক এবং একের অধিক যুক্ত তোমার কার্বন সংখ্যার অনুযায়ী। আর এর একটু বলে রাখা উচিত যে আর এর যেটা, এটা হচ্ছে কার্বন সংখ্যাযুক্ত কোনো মৌল, যেটাও বড় অনেক চেইন যদি থাকে বা তোমার শিকল আকারে থাকে, অনেক বড়, এটা বুঝাতে অনেক কষ্ট হয় বলে আর দিয়ে করা হয়, যেখানে আর এর সাধারণ যে চিহ্ন বা প্রকাশের যে চিহ্ন H2N, যেখানে CN হচ্ছে কার্বন, 2N-1, যেখানে N হচ্ছে, ওকে এখানে মনে হয় বোঝানো কষ্ট হচ্ছে, দাঁড়াও এখানে লিখি, যদি আমি লিখি H2N-1, যেখানে N হচ্ছে কার্বনের সংখ্যা, কার্বন নাম্বার। যদি N হয় 1 তাহলে কত হবে, হাইড্রোজেনের সংখ্যা 3 হবে, বুঝতে পারতেছো, এখানে 2 × 2 4 -1 3, তাহলে কি তখন আর এর মান হবে কি CH3, এখানে CH3টা কি এখানে চলে আসবে তখন। তারপর 2 হলে হবে কত, CH2, আর 3 মানে এরকম হতে থাকবে। আবার 3 নম্বর সংখ্যা হইলে CH3, CH2, CH3, CH এরকম আর কি, CH2 এরকম টাইপের থাকবে। মানে বুঝে নিবা যে এই ফর্মুলা, বেসিক ফর্মুলা দিয়ে কি আর তৈরি হয়, আর এই বেসিক ফর্মুলা দিয়ে তৈরি হয়, এটা জানিয়ে রাখলেই এনাফ, ওকে। আচ্ছা, জৈব পদার্থের নামকরণ এখন আমরা শুরু করি। এই যে এখন আমরা 3টা নতুন পদ্ধতি শিখবো, এই পদ্ধতি শিখবো না যদিও, আমরা একটা আলোচনা হবে এখন যেটা যাবা, এখন এই পদ্ধতিগুলো আলোচনা হবে যত আমাদের লেসনগুলো আগাবে। তো জৈব পদার্থের যে নামকরণ, এই নামকরণ মূলত 3 প্রকারের হয়ে থাকে। আমি আবারও বলছি 3 প্রকারের হয়ে থাকে। যদি তোমাদের এমসিকিউতে আসে, তোমরা যদি 2 প্রকার দাও, 1 প্রকার দাও, কি তাহলে 0 পাবা। এটা আমি কিন্তু বলতেছি, এটা কিন্তু সর্বমূল্যে এটা মানে প্রুভ হয়েছে বা এটা প্রমাণ হয়েছে যে এই 3টা পদ্ধতি আছে, এবং 3টা পদ্ধতি শেষমেশ তোমার বিভিন্ন দিয়ে
তোমার এটা গ্রহণ করা হয়েছে যে এই তিনটা পদ্ধতি, হ্যাঁ এই তিনটা পদ্ধতি আছে আবিষ্কার, মানে এই পদ্ধতি করা যায়, পদ্ধতিতে আমরা জৈব যৌগের নামকরণ করতে পারি। একটা হচ্ছে সাধারণ পদ্ধতি, যেটাকে আমরা বলি ইংরেজিতে জেনারেল সিস্টেম, আরেকটাকে বলি আমরা উদ্ভূত পদ্ধতি, উদ্ভূত, যেটাকে আমরা ইংরেজিতে বলি ডিরাইভড সিস্টেম, আরেকটাকে বলি আমরা আইইউপিএসি পদ্ধতি, IUPAC, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ ফিজিক্যাল অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ ফিজিক্যাল অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, মোস্ট প্রবলি এরকম। তোমরা একটু পড়ে নিও একটু ভালোভাবে ডিটেল হয়ে, আমার একটু মনে ছিল না, আমি একটু আগে দেখা উচিত ছিল ক্লিয়ার নামটা এটার। তো এটা কি একটা সংস্থা, এই সংস্থা করে কি বিভিন্ন ধরনের কোনো নতুন কোনো মৌল আসলে সেটা নামকরণের কাজ চলে যায়, এবং সেটা যে পর্যায়ক্রমিক যে শ্রেণী বা পিরিয়ডিক টেবিল যেটা, সেই পর্যায়ক্রমিক শ্রেণীতে তারা সেটায় লিপিবদ্ধ করে রাখে সেই নামটা। এটা কাজ হচ্ছে IUPAC, এটা আমাদের কাজ না। এবং বিভিন্ন কোনো যৌগ আসলে, মৌল তো পর্যায়ক্রমিক শ্রেণীতে জানি, আর যৌগ আসলে তারা আলাদা ঘোষণা দেয় যে এই যৌগ পৃথিবীতে সৃষ্টি হয়েছে, সেটা জৈব হোক অজৈব হোক, সেটা তাদের ব্যাপার, যে তারা জৈব হোক অজৈব হোক সব কিছুই তারা মনিটরিং করে, যে পৃথিবীর যে কেমিস্ট্রির যে বা রসায়নের যে যত সব যৌগ বা মৌল যে আবিষ্কার হয় এগুলো হচ্ছে তারা করে, এবং তারাও অন্য কিছুর মতন এখানেও কিছু তারা রুল দিছে বা পদ্ধতি দিছে তোমার জৈব যৌগের নামকরণের জন্য, যেটাকে আমরা বলতেছি IUPAC সিস্টেম, বা ইংরেজিতে বা বাংলায় বলতেছি IUPAC পদ্ধতি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই যে জেনারেল সিস্টেম আর ট্রিভিয়াল অথবা উদ্ভূত পদ্ধতি, আচ্ছা এটা ডিরাইভড বলে, এটাকে বলা যায় ট্রিভিয়াল বাংলা, ইংরেজিতে বলা যায় ট্রিভিয়াল সিস্টেম। উদ্ভূত পদ্ধতিটাকে আমরা ইংরেজিতে আর একটা জানি ট্রিভিয়াল সিস্টেম, এটা বলে রাখা ভালো। আচ্ছা, আর এই দুইটা হচ্ছে, এটাকে বলা হয় সনাতন পদ্ধতি। সনাতন ধর্মাবলম্বী, যেমন আমরা যারা হিন্দু ভাই বোনেরা আছো বা শিক্ষার্থী আছো, তোমরা জানো যে তোমাদের ধর্মটাকে বলা হচ্ছে কি সনাতন ধর্মাবলম্বী, মানে ওটা অনেক আগের। দ্যাট মিনস সেই অনুযায়ী তোমার বুঝাচ্ছে যে সনাতন একটা পদ্ধতি তোমার কি এটা, মানে এরকম কিছু একটা বুঝাচ্ছে কি যে উদ্ভূত পদ্ধতিটা আর সাধারণ পদ্ধতি এটা কি অনেক আগের পদ্ধতি, এই জন্য এটাকে বলতেছি কি আমরা আগের পদ্ধতি, এই জন্য এটা করেছে সনাতন পদ্ধতি। আর IUPAC যে সিস্টেমটা যেটা করেছে, IUPAC যেটা বলেছে যেটাকে সিস্টেম বলি আমরা না। আচ্ছা, তো IUPAC পদ্ধতিটা কি সবচেয়ে বেশি গ্রহণ করা হয় এই কেমিস্ট্রি বা রসায়নে, সেটা কি সবচেয়ে বেশি গ্রহণ করা হচ্ছে এখন, কারণ IUPAC হচ্ছে কি হেড অফ অল মনিটরিং অফ দ্য কেমিস্ট্রি পার্ট, অথবা যদি ধরো রসায়নের যে বিষয়গুলো সব কিছুর ক্ষেত্রে। আচ্ছা, এখন সাধারণ পদ্ধতি আমরা একটু দেখব কেন। সাধারণ পদ্ধতিটা অনেক আগের পদ্ধতি হলো, সনাতন পদ্ধতি হলো এটা তোমার মেইনলি কি বিশেষ কিছু অবস্থায় তোমাদের এটা জানা লাগেই। সাধারণ পদ্ধতি কিছু জিনিস তোমাকে জানা, যেমন অ্যালকেন অথবা অ্যালকিন অথবা অ্যালকাইন, এই তিনটা যখন তুমি নর্মাল নামকরণ করতে থাকবা, তোমার কি কিছু বিশেষ পদ্ধতি না, তোমাকে মুখস্থ করতে হবে। যে ব্যাপারটা হচ্ছে অনেকটা কার্বনের যে সংখ্যা, কার্বনের সংখ্যা অনুযায়ী তোমাকে কি ক্লাসিফাই করতে হবে, ওই জিনিসটা কি ক্লাসিফাই করতে হবে। তো ক্লাসিফাই করার জন্য তোমার কি ওই জিনিসটা মুখস্থ রাখতে হবে পুরো ডাইরেক্ট। বলতে গেলে এটার কোনো বিশেষ নাই যে কেন এটা বলছি, জাস্ট কার্বন সংখ্যা অনুযায়ী সেটার কি কার্বন সংখ্যার যে ইংরেজির যে একটা কি বলি আমরা সিনট্যাক্স, যেমন একটা কার্বন হলে মোনো, একটা থাকলে হলে ডাই, হ্যাঁ এরকম আর কি, যে সিনট্যাক্স একটা থাকে না ইংরেজিতে, তো এরকমই কিছু একটা সিনট্যাক্স তোমার এখানে মেনটেন করতে হয়, যাতে ওই কার্বন সংখ্যার যুক্ত সে অ্যালকেন কিনা বা অ্যালকিন কিনা বা অ্যালকাইন কিনা এটা তোমার ডিফারেন্স আনা যায়, ডিফারেন্স আনা যায় সেখানে। তো সেই অনুযায়ী আমরা মিথেনকে আমরা বলতে পারি কি, যদি কার্বন সংখ্যা একটা হয় এবং সেটা যদি হয় অ্যালকেন একটা, সেটাকে আমরা বলতেছি মিথেন। হ্যাঁ, দুই কার্বন যুক্ত অ্যালকেনকে আমরা বলতেছি ইথেন। এগুলা হচ্ছে তাদের তোমার এই যে রাসায়নিক যেই ফর্মুলাটা, তাই না, রাসায়নিক যে তোমার সূত্রের মাধ্যমে যে হচ্ছে একটু আগে যেটা আমি ব্যাখ্যা করেছিলাম। তারপর হচ্ছে 3 কার্বন যুক্ত অ্যালকেনকে বলতেছি কি প্রোপেন। হ্যাঁ, প্রোপেন হচ্ছে 3 কার্বন থাকলে, আর 4 কার্বন হলে বিউটেন, 5 কার্বন যুক্ত হলে পেন্টেন, 6 কার্বন যুক্ত হলে হেক্সেন, যেটা পরের ইসেই তোমরা দেখতে পারবা। পরের এই যে স্লাইডটা যে দেখতে পারতেছো, যে প্রথম 20টা অ্যালকেনের নাম ও সংকেত,
হ্যাঁ, এইখানে সবগুলো তোমরা একটা বিশেষ দেখতে পাচ্ছ যে মিথেন 1 কার্বন 2 কার্বন ইথেন 3 প্রোপেন 4 হলে বিউটেন 5 হলে পেন্টেন 6 হলে হেক্সেন 7 হলে হেপটেন অক্টেন ননেন ডকেন এবং এরকম আরও যায়। বাট এই যে তোমার একটু বলি, হ্যাঁ এই তোমার 11 কার্বন থেকে উনডেকেন থেকে ইকোসেন যেটা হচ্ছে 20 নম্বর কার্বন পর্যন্ত, এটা তোমাদের জানাটা এত প্রয়োজন নাই, জাস্ট এটা দেখানোর জন্য আমি বলছি। বাট এই যে মিথেন থেকে যে ডকেন বা 10 কার্বন যুক্ত যে তোমার অ্যালকেনগুলা, এগুলা কিন্তু তোমাদের কি মুখস্থ রাখা লাগবেই, মুখস্থ রাখা লাগবেই। ইউ হ্যাভ টু মেমোরাইজ, আদারওয়াইজ তোমাদের আসলে যখন নামকরণ হবে তখন তোমরা ভুলে যাবা। কারণ দেখা যায় যে বিশেষ করে অনেক ক্ষেত্রে এরকম কোনো মানে আসে যোগ আসে যেটা 10টা কার্বন সংখ্যা এবং ওভাবে আরও অনেক কমপ্লেক্স থাকে জিনিস থাকবে, কার্যকরী মূল্য ওখানে ঢুকায় দেওয়া হবে। তখন তোমরা ওইটা কি চিন্তা করবা যে কার্যকরী মূলক অনুযায়ীভাবে নেমিং বা নামকরণ করবো, নাকি তোমার কার্বন সংখ্যা চিন্তা করবো যে এই কার্বন সংখ্যাটাকে আমরা কি বলি, ডোকেন কোনটাকে বলি, নোনেন কোনটাকে বলি, পেন্টেন কোনটাকে বলি। এটা কিন্তু মনে রাখার সময় পরীক্ষার সময় তুমি পাবা না, এই জন্য এটাকে এক প্রকার কি মুখস্থ রাখতে হবে। এটাকে জাস্ট ওইগুলা কি মুখস্থ রাখবা অলওয়েজ, মানে 10 নম্বর কার্বন। আমরা অ্যালকিনের ক্ষেত্রে আসি, একটু আগে আমরা পাইছিলাম অ্যালকেন। অ্যালকিনের ক্ষেত্রে ডাবল বন্ড দিয়ে হাইড্রোজেন সংখ্যার খালি আচ্ছা মানে তোমার ডাবল বন্ড অনুযায়ী হাইড্রোজেন ওইভাবে বসবে। যেমন ডাবল বন্ড হলে কি হাইড্রোজেন মানে কার্বনের এই ক্ষেত্রে কি দুইটার ক্ষেত্রেই মানে এই যে এই যদি ইথিন ধরো তুমি, এটাকে বলতেছি আমরা ইথিন, তাই না? ইথিন অ্যালকিন ইথিন বলতেছি আমরা। তো এখানে থাকছে কি দুইটা হাইড্রোজেনের হাত বা সরি দুইটা কার্বনের হাত থাকতেছে, এই যে এরকম দেখছিলা এই 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 সরি আমিও নিজে ভুল করে ফেললাম। ওকে, তো এই যে এখানে দেখছিলাম দুইটা কার্বনের হাত এক্সট্রা থাকতেছে 2 কার্বনের ক্ষেত্রে। এই দুইটা কার্বনের হাতের দিকে কি বাকি 4টা হাইড্রোজেন পরমাণু কি যুক্ত হয়ে যাবে, যে কারণে আমরা এটাকে তখন কি বলতেছি, এই জিনিসটাকে আমরা বলতেছি ইথিন। ইথিন একটা অ্যালকিন এক ধরনের, যেটা তারপর ওই অনুযায়ী সবই সেম থাকবে। ওকে, আমি এখানে সব মুছি, এটা হলে ভালো হয়। ওকে, তাহলে এটার ক্ষেত্রে কি যেমন ইথিনের ক্ষেত্রে এরকম আসতেছে, যদি আমি 3 নাম্বার কার্বন সংখ্যাযুক্ত অ্যালকিন ধরি সেটাকে আমরা বলছি প্রোপিন। আচ্ছা, প্রোপিনকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, এইভাবেও আর এইভাবেও। তোমরা হয়তো খেয়াল করতেছো একই জিনিসই বুঝাবে, কিন্তু এই যে প্রকাশ করার যে জিনিসটা দুইভাবেই কিন্তু সঠিক। আমি বললাম এটা কিন্তু এমন না যে অথবা করতেছি মানে যে কোনো একটা লিখলে ভুল হয়ে যেতে পারে বা মানে অনেক মতামতে হইতেছে, এটা হচ্ছে মতামতে না, এটা হইতেছে যেটাকে আমরা বলছি বিক্রিয়ার ক্রম অনুযায়ী, বিক্রিয়ার প্রসেস বা বিক্রিয়াতে কোন হাইড্রোজেনটা, যেটা এক ধরনের সমযোজিত যেই মানে বন্ধনের যে বিক্রিয়াগুলো হয় রাসায়নিক বিক্রিয়া, ওটার একটা প্রসেস আছে যেটা হচ্ছে যেটাকে বলি মার্কোনিকভ সূত্র। যেটা আমরা মার্কোনিকভ সূত্রটা এখন যেহেতু আমাদের বিক্রিয়ার অংশে আমরা নাই, আমরা যেহেতু আজকে নামকরণটাই জাস্ট করব, এই জন্য মার্কোনিকভ সূত্রটা আমরা দেখতেছি না। এই জন্য ওই অনুযায়ী বলতে পারো যে এই কার্বন সংখ্যাযুক্ত প্রোপিন অথবা এইটা মানে তোমার বিক্রিয়া হবে এবং তখন তোমাকে ওভাবে লিখতে হবে, এইভাবে বন্ধনটা শেষের দিকে হতে পারে প্রথম দিকে হতে পারে। এটাই জন্য আমি তোমাদের জানায় রাখলাম বিশেষ করে। তারপর যদি ট্রিপল বন্ড হয় বা দ্বিবন্ধন ত্রিবন্ধন, যেটা সরি দ্বিবন্ধন তো অ্যালকিন, ত্রিবন্ধন কোনটা অ্যালকাইন যেটা, সেটার ক্ষেত্রে কি ত্রিবন্ধন হবে। ত্রিবন্ধন হইলে কি হবে সেটাকে আমরা বলছি ইথাইন। ইথাইন, তা ইথাইন কি, ইথাইন হচ্ছে তোমার ত্রিবন্ধনযুক্ত, কয়টা কার্বন, 2টা কার্বন। আচ্ছা, আর প্রোপাইন কি, 3টা কার্বন, তাইলে কি সেটাকে প্রোপাইন বলবে এবং এখানে কি একটা ত্রিবন্ধন হবে। তাহলে কার্বনের এইরকম ব্যাপারটা এইরকম হবে, তাই না? যে বন্ধনের যে ব্যাপারটা, যে এই জায়গাটা একটা কার্বন আর এই জায়গায় একটা কার্বন কি খালি থাকবে হাত, আর বাকি 3টা কি ত্রিবন্ধনের জন্য যুক্ত হয়ে যাবে। আর একটা জিনিস তোমাকে জানিয়ে রাখতে ভালো যে অ্যালকিন আর অ্যালকেনের ক্ষেত্রে কি অ্যান শুরু হয় কি 2 থেকে, কারণ একটা যদি হয় সেটার ক্ষেত্রে কি শুধুমাত্র অ্যালকেন তৈরি করাই সম্ভব, যেটা হচ্ছে কি মিথেন, তাই না? মিথেন। এই জন্য এটা মনে রাখবা যে n = 2 থেকে প্রথমেই যেটা এটা সদস্য সংখ্যা কি ইথিন থেকে শুরু হবে যদি অ্যালকিন হয়, আর অ্যালকাইন হলে সেটা কি হবে
ইথাইন থেকে, ইথাইন যেটা কি এইটাকে আমরা বলছি ইথাইন, তারপর কি প্রোপাইন, তারপর কি বিউটাইন, বাকি সব কিন্তু এরকমই হবে, জাস্ট এন এর থেকে কি ইন যদি অ্যালকিন হয়, আর যদি অ্যালকাইন হয় আইন, আইন বসায় দিতে হবে, আইন, তাই না? আচ্ছা, আচ্ছা, যেটা বলছিলাম যে সাধারণ বা ট্রিভিয়াল পদ্ধতি, যেটাকে আমরা একটু আগে জানছিলাম কি যে ডিরাইভড যে পদ্ধতি, যেটা সে পদ্ধতি এখন আর ব্যবহার করা হচ্ছে না, এখন সার্বজনীনভাবে কি আইইউপিএসসি পদ্ধতিটা সবচেয়ে বেশি ব্যবহার করছে, যেটা বলছিলাম ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ তোমার ফিজিক্যাল অ্যান্ড অ্যাপ্লাইড কি কেমিস্ট্রি যে অর্গানাইজেশনটা, এটা কি মূলত মেনটেন করছে ব্যাপারটা। ওকে, তারপর হচ্ছে এই এখন আইপিএসসি নাম জানার আগে আমাকে দুইটা জিনিস সম্পর্কে আমাকে জানতে হবে। জিনিসটা হচ্ছে কি, শিকল কাকে বলে, শিকল বা চেইন ইংরেজিতে, মূল শাখা কোনটা, আর প্রশাখা বা উপশাখা কি, এই জিনিসটা তোমাকে জানতে হবে, না হলে তোমরা আসলে নেমিংয়ে গুণনে তোমরা একটু প্রবলেম হবে। আমরা দেখব যে শাখা প্রশাখার একটা গুণন আছে, যেই কারণে আসলে এই আইপিএসসির যে পদ্ধতি এটা মানা হয় এভাবে আর কি। আচ্ছা, সেটা কি দেখো, এইখানে দেখো এই যে মূল যে এইটা মানে এইখানে যে স্ট্রেট বা লিনিয়ারলি যেটা যাচ্ছে সেটাকে আমরা বলছি কি মূল শিকল বা মূল শাখা। হ্যাঁ, মূল শাখা বলতেছি পুরাটাকে মিলে, আর এরা যে একটা যেভাবে আবদ্ধ আছে সেটাকে আমরা বলতেছি শিকল, সেটাকে আমরা বলছি কি মূলত শিকল। শিকল কেন? কারণ একটা চেইন ধরো, এইখানে একটা চেইন একটা একটার সঙ্গে কি এরকম করে আবদ্ধ থাকতেছে, যেটা মূলত কোভ্যালেন্ট বন্ড বা সমযোজিত বন্ধনের ক্ষেত্রে, সমযোজন বন্ধনের ক্ষেত্রে কি এটা প্রযোজ্য। এই জিনিসটা যে শেয়ার হইতেছে ইলেকট্রন, যে আমিও তোমাকে আমি ইলেকট্রন দিলাম, শেয়ার করো, আমার ইলেকট্রন কিছু আছে, কিন্তু আমি নিজে আমার ইলেকট্রন পুরোপুরি ত্যাগ করে দিব না, তোমাকে ত্যাগ করে দিব না, তোমার দিকে ওই পক্ষকে ত্যাগ করে দিব না। এটাই কি শিকল আকার এই জন্য থাকে, এই জন্যই শিকল, এটাকে মেইনলি আমরা বলছি কি শিকল বা চেইন ইংরেজিতে যেটা বলি। এবং যে শাখাটা তৈরি হইতেছে এই শিকলের জন্য সেটাকে আমরা বলছি কি মূল শাখা। আর শাখা থেকে আরও যে জিনিস আসে, যেমন কোনো গাছে এটাকে বলছি মূল শাখা। হ্যাঁ, মূল শাখা থেকে আরও অনেক শাখা আসে, যেটাকে কি বলি আমরা প্রশাখা, তাই না? তো এটাকে বলি মূল শাখা, আর এটাকে বলছি কি প্রশাখা। তাহলে এই ঠিক এরকমই তোমার মূল যে শাখা থেকে বা যে মূল শিকল থেকে, এখান থেকে যদি আরও মৌল আসে, যুক্ত হয়, সেই মৌলগুলো যদি যুক্ত হয় সেটাকে আমরা বলবো কি প্রশাখা অথবা কি উপশাখা, একই জিনিস যেটাকে আমরা বলি। আইইউপিএসসি পদ্ধতি, এর আগে আরেকটা জিনিস তোমাদের সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, জানতে হবে, সেটাকে বলছি কি শব্দমূল, যেটাকে আমরা ইংরেজিতে বলি ওয়ার্ড রুট, তারপর হচ্ছে সাফিক্স যেটাকে বলি আমরা শেষ পদ, আর প্রিফিক্স যেটাকে আমরা বলি পূর্বপদ। এই তিনটা সম্পর্কে জানতে হবে। যে কোনো ওয়ার্ডেরই তিনটা সংখ্যা থাকে, একটা জিনিস থাকে, যেটা হচ্ছে প্রিফিক্স, ওয়ার্ড রুট আর সাফিক্স, বিভিন্ন ওয়ার্ডের, এবং মানে ইংরেজি ওয়ার্ড যেটা বলি আমরা ইংলিশ ওয়ার্ডে, অথবা বাংলাও থাকে যদি চিন্তা করো, পূর্বপদ, মূল শব্দ, আর একটা কি শেষ পদ যেটাকে বলি প্রিফিক্স, তাই না? এই তিনটা থাকে, পার্ট থাকে একটা শব্দের, বাংলা শব্দের বা ইংরেজি শব্দের, ইংলিশ লেটার্স যদি ওয়ার্ডস তুমি চিন্তা করো যদি। আচ্ছা, তো এখানে এইরকমই এগুলো আর আমরা এখন সংজ্ঞা দেখব ছোট একবার সংক্ষিপ্তভাবে। ওয়ার্ড রুটটা কি? কোনো মাতৃযোগের মাধ্যমে নামের শেষের কিছু বাদ দিয়ে গঠিত কোনো জৈব যোগের নামকে আমরা কি বলছি শব্দমূল বা ওয়ার্ড রুট। মানে তোমার আগের নামের শেষের কিছু বাদ দিলে, মানে যদি শেষে কিছু থাকে এবং শুরুর দিকেও কিছু থাকে, এখানে আমি ইনক্লুড করি নাই, শুরুর দিকেও যদি কিছু থাকে সেই জিনিসগুলো বাদ দিয়ে শুরুর দিকে কিছু জিনিস আছে, ওটা আমি পরে বলবো, বুঝবা জিনিসগুলো, শুরুর দিকের কোনগুলা জিনিস আবার শেষ দিকে কোনগুলা জিনিস, এগুলো তো আসলে একটু মানে খটকা লাগারই কথা। তো শুরুর দিকের যে জিনিস আর শেষ দিকে যে জিনিস, তো এই সব জিনিস না শব্দ আর কি, যে শব্দগুলো আছে এগুলো বাদ দিলে যে অংশটা থাকবে সেটাকে আমরা মাদার মানে তোমার মাদার ওয়ার্ড অথবা ওয়ার্ড রুট বলি, যেটা বা বাংলায় যেটাকে বলি শব্দমূল, সেটা আমরা বলতে থাকবো সেই জৈব যোগের ক্ষেত্রে। তারপর যে পূর্ব বলতে যে আগের যেই বলতে যোগগুলো শব্দমূল ওয়ার্ডের আগে যা বসে সেটাকে আমরা বলবো কি প্রিফিক্স বা পূর্বপদ, আর পরে বসলে তাকে কি বলবো সাফিক্স আর অথবা পরপদ, যদি ওয়ার্ড রুটের পরে বসে, ওয়ার্ড রুট অথবা যে শব্দমূলের পরে। আচ্ছা,
এখন এই যে উদাহরণটা, এখনই তুমি বুঝতে পারবা যে উদাহরণটা যদি দেই দেন আমার জন্য আসলে ক্লিয়ার হবে ব্যাপারটা যে শব্দমূলটা তোমার কি কোনটা এবং প্রিফিক্স বা পূর্বপদ কোনটা আর পরপদ অথবা সাফিক্স কোনটা। এইটা কি দেখো, এই যোগের নাম কি, পদ্ধতি তো না এখন প্রয়োজন নেই, পদ্ধতি একটু পরে আমরা জানবো। এটার নাম কি 2-মিথাইল 1-প্রোপানল অথবা 2-মিথাইল প্রোপান 1 অথবা 2-মিথাইল প্রোপানল। এখানে আমরা দেখব, এখানে আমরা শব্দমূল, পূর্বপদ এবং কি পরপদ আমরা দেখব। দেখো এখানে ওয়ার্ড রুট কোনটা, যেইটা কার্বন সংখ্যা এখানে মেইন করতেছে, মানে মিন করতেছে, এখানে যেই কার্বন যত সংখ্যা মেইন করতেছে, এখানে কার্বন সংখ্যা এটা হচ্ছে মেইন বা এটাকে কি বলছি মাদার বা তোমার বলছি যে মূল শাখা, যে একটু আগে দেখছিলাম মূল শাখা অথবা কি মূল যে চেইন বা মূল যে শিকলটা। তো মূল শাখা থেকে একটা শাখা বেরিয়েছে, এটা কি মিথাইলের এটা কি মিথাইলের মৌল, যেটা কি আর 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 এখানে কি এখানে ক্ষেত্রে সি এর আর এর তো ছিল কি CnH2n-1, এখানে n এর মান কি 1 হবে, 1 হলে কি হয়ে যাবে মিথাইল মৌল আসবে, মিথেন না কিন্তু, মিথেন কি CH4, আর মিথাইল মৌল কেন, এখানে একটা হাইড্রোজেন কম, এজন্য মিথাইল মৌল বলতেছি আমরা এখানে ওটাকে। আচ্ছা, তো মিথাইল মৌল যোগ হলো, এই জন্য এখানে কি কততে 2 নম্বর কার্বন সংখ্যা, এখানে কার্বন কয়টা 1 2 3 4, 4টা কার্বন, সরি 3 এক্সট্রিমলি সরি। আচ্ছা তিনটা কার্বন সংখ্যা, তাহলে 3টা কার্বন সংখ্যার জন্য কি প্রোপেন, একটু আগে দেখবা, দাঁড়াও আমি আসি। ওকে দেখো 3 কার্বন সংখ্যার জন্য কি প্রোপেন আমরা ইউজ করে থাকি, তাই না, বা প্রোপ কিছু একটা টাইপের, প্রোপ এরকম টাইপের। তো এই জন্যই দেখো এখানে প্রোপানল আসা দরকার নেই, প্রোপান এই যে শব্দটা, এই যে কার্বন সংখ্যা এটা দিয়ে বোঝা যাইতেছে, যেহেতু এটাকে আমরা বলতেছি শব্দমূল বা যেটাকে বলতেছি কি ওয়ার্ড রুট ইংরেজিতে, এইটা দিয়ে আমরা বুঝতে পারবো কি এটার কার্বন কত কার্বন সংখ্যাযুক্ত কোনো জৈব যৌগ, এটা আমরা জানতে পারবো এই শব্দমূল দিয়ে। আর এই যে পরে আসলো অল, এই অলটা আসছে অ্যালকোহল, এই যে OH এই মৌলর কারণে, এটাও কি এক ধরনের তোমার কার্যকরীমূলক, যেটা তোমরা হ্যাঁ একটু আগে হ্যাঁ এই 4 নম্বরে তোমরা দেখছিলা, যখন তোমরা তোমাদেরকে আমি পড়াইছিলাম যে কার্যকরীমূলকের সংকেতগুলা। হ্যাঁ, তো এই জন্য অল, এই যে পরে আসলো যেহেতু শব্দমূলের, এটাকে কি বলতেছি সাফিক্স, তাই না, বাকি যেটাকে বলতেছি পরপদ। আর এই যে প্রোপের আগে প্রোপান, এর আগে যে কথাগুলা সব আছে, এগুলা কি বলতেছি কি আমরা পূর্বপদ বা ইংরেজিতে যেটাকে বলতেছি প্রিফিক্স, যেটাকে আমরা বলছি ইংরেজিতে, তাই না, এটা কি পূর্বপদ, যেহেতু এটা শব্দমূলের আগে আসছে, এই জন্য এটাকে বলছি কি 2-মিথাইল 1-প্রোপানল। এবং দেখতে পারতেছো হয়তো এখানে আমি 4 ধরনের পদ্ধতি দিছি, এখানে এই ব্র্যাকেটে দিছে, অনেকভাবে বলতে পারো, কেন 4 রকমের পদ্ধতি কি IUPAC স্বীকৃত দান করেছে বা স্বীকৃত করেছে IUPAC, এই জন্যই কি 4 রকমের পদ্ধতিতে তুমি সেটাকে এক্সপ্রেস বা কি গঠন মানে বলতে পারো নামটা এইভাবে। আচ্ছা সাফিক্স ঢুকাবো, হ্যাঁ এইখানে জিনিসটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে যে কোন জৈব পদার্থে, এটা আমি এখানে লিখছি, আমি কোশ্চেন তোমাদের আসতে পারে যে প্রিফিক্স কখন আসবে বা সাফিক্স কখন আসবে, এবং প্রিফিক্স সাফিক্স কিভাবে আসলে বলতে পারবো ওইটাকে প্রিফিক্স সাফিক্সটা তো বুঝতে পারলা, বা প্রিফিক্স সাফিক্স মেনটেন করে বা পূর্বপদ পরপদ মেনটেন করে আমি কিভাবে আমার শব্দমূল তো থাকতেই হবে, সেই কেমনে আমরা সেই যৌগটার নামকরণ করতে হবে, এটা পরের স্লাইডে আমরা দেখবো। আচ্ছা এইখানে কিছু আমাকে এইটা জানার জন্য কিছু গ্রুপ আমাকে এখানে দেখতে হবে, এই গ্রুপের মাধ্যমে বুঝবো যে ওই গ্রুপগুলোর ক্ষেত্রে কি খালি প্রিফিক্স আছে কিন্তু সাফিক্স নাই, ওগুলার কেন প্রিফিক্স আছে মানে এটা আগেই বসাইতে পারবো পূর্বপদ হিসেবে, সেইগুলো এই জন্যই বলছি যে সেগুলাকে কি সেগুলার খালি কি প্রিফিক্স অথবা পূর্বপদ আছে। ওকে আমি একটু দাঁড়াও, তোমরা একটু ওয়েট করো। ওকে ওকে আচ্ছা,
তো এগুলা যে মৌলগুলো কার্যকরী মূলক, এগুলা কার্যকরী মূলকগুলো আমরা একটু জেনে নিই। যেগুলোর জন্য খালি প্রিফিক্স থাকে বা পূর্বপদ থাকে সেগুলো হচ্ছে একটা অ্যালকাইল মূলক। ওই যে সরি, আমি এক্সট্রিমলি সরি, আমি আবার কলমটা নিই। আচ্ছা, যেটাকে বলছিলাম যে কি অ্যালকাইল মূলক, যেটা কি CH3 অথবা CH2, ওকে সরি CH3, ওকে, অথবা CH2 CH3, এই যেগুলা এটা হচ্ছে কি অ্যালকাইল মূলক, মিথাইল মূলক। এটাকে বলছি এটা অ্যালকাইল, এটা হচ্ছে মিথাইল, এটা হচ্ছে প্রোপাইল মূলক, এটাকে ধরতেছি কি বিউটাইল মূলক। এই যে অ্যালকাইলের মানে মিথাইল, প্রোপাইল, বিউটাইল, এই যে মূলকগুলা, এই মূলকগুলা চিহ্ন তো আর একটু আগে বলছিলাম। তো এগুলার কি ক্ষেত্রে খালি তুমি প্রিফিক্স হিসেবে ইউজ করতে পারবা, সেই নামকরণের ক্ষেত্রে তুমি সাফিক্স বা কি পরপদ হিসেবে ইউজ করতে পারবা না। তারপর অ্যালকক্সি, অ্যালকক্সি হচ্ছে আর এর সঙ্গে যদি অক্সিজেন এক বন্ধনে থাকে, দ্বিবন্ধনে না কিন্তু, সেটাকে বলবো অ্যালকক্সি, মানে CH3 সঙ্গে ও থাকলো, এই যে এটাকে বলবো কি অ্যালকক্সি। আচ্ছা, এখানে তার একটাই থাকবে অ্যালকক্সি মৌল। তো অ্যালকক্সি মৌলর ক্ষেত্রেও কি যেটা মূলক সেটার ক্ষেত্রেও সাফিক্স থাকবে না, প্রিফিক্স থাকবে। তারপর হচ্ছে হ্যালোজেন, ওই যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন যেটা আছে। পরে লাস্টে কি নাইট্রোমূলক, নাইট্রোমূলক এই যে নাইট্রো NO2। হ্যাঁ, আচ্ছা, নাইট্রোমূলকের জানা রাখা উচিত যে নাইট্রোমূলকের এরকম টাইপের থাকে, নাইট্রোমূলকের যে বন্ধনটা এরকম 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 টাইপের, হ্যাঁ এরকমই, হ্যাঁ এরকম মোস্ট প্রবাবলি, হ্যাঁ এরকম টাইপের থাকতেছে। হ্যাঁ, নাইট্রোজেনের যেহেতু 3 হাত, একটা অক্সিজেন এক বন্ধনে থাকে, আর একটা অক্সিজেন কি দ্বিবন্ধনে থাকে, তাহলে এরকম থাকে অনেকটা। আর সদস্য সংখ্যা 4, এগুলো একটু জেনে রেখো, এগুলা জাস্ট বৈশিষ্ট্য বলছে। তারপর জাস্ট যেগুলা গ্রুপ সেগুলার কি সাফিক্স আছে, মানে পরপদ আসে, এগুলার ক্ষেত্রে কোনোদিন কি পূর্বপদ হয় না। এগুলো আমরা জানবো। এটা কি জাস্ট কিছুই না, অ্যালকিন আর অ্যালকাইনের যেসব যৌগগুলো আছে, অ্যালকিন অথবা অ্যালকাইন ফ্যামিলি বা অ্যালকাইন পরিবার, অ্যালকিন বা অ্যালকাইনের পরিবারের যেসব যৌগগুলো আছে সেগুলাকে আমরা বলতেছি কি সেগুলার জাস্ট সাফিক্স আছে, বাট they don't have any prefix or পূর্বপদ, বাস তাদের কি পরপদ অথবা সাফিক্স থাকবে। আচ্ছা, এগুলো একটু বুঝো যে গ্রুপের চেয়ে এদের সদস্যের প্রায়োরিটি বেশি, এগুলো জানিয়ে রাখতে হবে, কারণ এটা মুখস্থ না করলে বা যদি প্রায়োরিটি বা যে আধিপত্যতা, এই আধিপত্যতার যদি না মনে রাখো তাহলে কি নেমিংটা তোমরা প্রপারলি লিখতে পারবা না। ওকে, নাইলে নেমিংটা বোঝা যাবে, দ্যাট মিনস এটা কি পরে আসতে হবে, এবং নেমিংটা এমনভাবে করতে হবে এর আধিপত্যতা যেন গ্রুপ এর চেয়ে থাকে, এটাই জানানোর জন্য। আচ্ছা, তারপর প্রিফিক্স সাফিক্স দুটোটাই আছে, এইটা একটা বেশি ঝামেলাকর হয়ে যায়, কিন্তু তোমাদের জানা রাখা ভালো। কেন, সরি জানা রাখতে হবে কেন, এই গন্ডগোলটা জানানো হয় যে প্রিফিক্সও থাকলো কোনো একটা মৌল যোগের, সরি কার্যকরী মূলকগুলার, আবার সাফিক্স থাকলো, বাট এগুলা কোনগুলা এটা তো আমার মনে নেই, তখন তো একটা ক্যাচালে পড়ে যাবা তোমরা, পরীক্ষার মধ্যে বিশেষ করে একটা ঝামেলার মধ্যে পড়ে যাবা, তাই না? তো এগুলার মূলকের নামগুলো জেনে রাখো একটু, জাস্ট কুইক আমরা জেনে রাখি। কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, কিটন, অ্যালকোহল, আরেকটা কি অ্যামাইন, তাই না? অ্যামাইন, অ্যামাইনের অ্যামিন, অ্যামিন থেকে অ্যামাইন এরকম কিছু একটা আসছে, ঠিক আছে? অ্যামিন হচ্ছে ওয়েট NH4 অ্যামোনিয়া, যেটা অ্যামোনিয়া থেকে আসে কি অ্যামিন যৌগ, সরি মূলক, অ্যামিন মূলক যেটাকে বলি NH3, সরি NH3 তো ইয়ে, তাহলে এটা কি এটাকে বলছি সরি এক্সট্রিমলি সরি, তোমার ইয়ের যৌগ রয়েছে NH3, যেটাকে বলছি আমরা বলছি অ্যামোনিয়া, বলছি অ্যামোনিয়া থেকে যে যৌগটা তৈরি হয় সেটাকে বলছি কি অ্যামাইন যৌগ, মানে কি একটা হাইড্রোজেন কম, এই জন্য কি এটাকে বলছি অ্যামাইন যৌগ NH3 থেকে, ঠিক আছে? তো এগুলো একটু মনে রাখো, এগুলা প্রায়োরিটি অবশ্যই গ্রুপের এবং বিট থেকে এদের প্রায়োরিটি বেশি হবে, এটাও মনে রাখতে হবে সবসময়। আর বাকি সব একটু ডিসকাশন আছে, একটু পড়ে নিও, আমরা যখন আমি লেকচারগুলো দিয়ে দিব তোমরা একটু ক্লিয়ার হতে পারবা। আচ্ছা, এখন যে মেইন জিনিসটা আসে, এই জিনিসটাই কিন্তু তোমাদের জন্য সবচেয়ে কষ্টকর বলতে গেলে, মানে হাই অবস্থা হয়ে যায়, যেটা হচ্ছে দীর্ঘতম শিকল, মানে কোনটাকে আমরা ধরবো মূল শিকল, বা যেটাকে আমরা বলছি মূল শাখা, কোনটাকে আমরা মূল শাখা ধরবো। অনেক কার্বন নাম্বার যে কোনোভাবে দেখলে আমরা দেখতে পারি মূল শাখা একটারে ধরা যায় উপর থেকে নিচে, দেখতে পারতেছো যে উপর থেকে নিচেও ধরা যায়, হ্যাঁ, অথবা কি বাম থেকে ডানেও ধরা যায়, অথবা ডান থেকে বামেও ধরা যায়, অথবা নিচ থেকে উপরেও ধরা যায়, যে কোনোভাবেই ধরা যায়, আমি বারবার বলছি যে কোনোভাবে ধরা যায়, বাট
যে কোনোভাবে ধরা গেল তুমি ধরতে পারবা না, তোমাকে ধরতে হবে একভাবেই, যেটা কি তোমাকে তোমার যে মূল শাখা বা মাতৃশাখা যেটা, বা যেটা কি বলি মূল যে চেইন বা শিকল যেটা আছে, সেই শাখাটা তোমাকে মেনটেন করতে হবে কি দীর্ঘতম কার্বন শিকল অনুযায়ী, দীর্ঘতম যেটা কার্বন তোমার আসতেছে কাউন্ট করলে যেভাবে আসে। দেখো একই দুইটা কিন্তু একই যৌগ, এটা বলে রাখা ভালো যে এগুলার দুইটার কি একই যৌগ, একই তোমার জৈব যৌগ। এটা যেহেতু এক বন্ধনে আবদ্ধ, এটা এক ধরনের অ্যালকেন, তাই না? এটা এক ধরনের কি অ্যালকেন, এক ধরনের, বাট এটা আমরা নাম জানি না, ঠিক আছে? আচ্ছা, তো এটার নাম আমরা বের করব কি পদ্ধতিতে? আইইউপিএসসি পদ্ধতিতে। দেখো এইখানে দেখো ওরা কাউন্ট করেছে কিভাবে, এই জায়গা থেকে চিন্তা করো, বাম থেকে ডানে 1 2 3 4 5, এখানে কয়টা কার্বন হইল? 5। তাহলে এখানে কার্বন সংখ্যা আসলে এইভাবে বাম থেকে ডানে কাউন্ট করলে বা গুনলে 5টা। আবার যখন উপর থেকে নিচে তুমি কাউন্ট করবা, দেখো কি রকম আসে, 1 2 3 4 5 6, সরি 4, হ্যাঁ এই যে এইটাও তো ধরতে হবে, 4 5 5 6 7। তাহলে টোটাল তোমার কয়টা আসলো বলো তো? তোমার টোটাল আসলো, ওয়েট একটু দাঁড়াও, ওকে আচ্ছা আচ্ছা, তোমার টোটাল কার্বন সংখ্যা আসলো কত? 7টা। টোটাল আসলো 7টা। তাহলে এই দিকে দেখো এখানে আসলো 7টা, বাট এইখানে আসলো কি 5টা। তাহলে তোমার কার্বনের যেই মূল শিকল বা মূল শাখা, এটা কত হওয়া উচিত? কোনটা হওয়া উচিত? এইটা হওয়া উচিত, কারণ মূল শাখা একটু আগে তুমি যখন দেখবা, আমি যখন একটু আগে বুঝেছিলাম, হ্যাঁ মূল শাখায় কিন্তু কি কার্বন সবচেয়ে বেশি থাকতেছে, দেখতেছো? উপশাখাতে কার্বন কম। এবং নর্মালি তুমি যদি একটা গাছের কথা চিন্তা করো, গাছের যে মূল শাখা, এই মূল শাখায় কি অন্য শাখাকে সাপোর্ট করতে হয়, এই জন্য কি মূল শাখাটা দেখা যায় মূলত একটু বড় হইতে হয় উপশাখার চেয়ে, উপশাখা বা প্রশাখার চেয়ে কি একটু ছোট বড় হতে হয়, না হলে কি সে তার ওয়েটটা, মানে ওই প্রশাখার কি ওয়েটটা সে দিতে পারবে না, তাইলে কি সে ভাঙ্গা যাবে আলটিমেটলি গাছটা। কিন্তু এটা কিন্তু হয় না, কেন? কারণ এটা একটু বড় থাকে। তা এই জন্য মূলত তোমাকে কেমিস্ট্রির ভাষায়, মানে জৈব রসায়নের ভাষায়, নেমিং বা নামকরণের ক্ষেত্রে তোমাকে এটা দেখতে হবে যে মূল শাখাটা তোমাকে খুঁজতে হবে, এবং মূল শাখাটায় কি অবশ্যই কার্বন সংখ্যা বেশি থাকতে হবে, তাই না? এই জন্য এইটা হবে কি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে, এইটা হবে কি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে হবে না। ওকে আচ্ছা, যেটার নাম হচ্ছে 4 ইথাইল, যেহেতু সে চতুর্থ নাম্বার হ্যাঁ চতুর্থ নাম্বার, তাকে যেহেতু এটাকে আমরা ধরতেছি, এইটাকে আমরা ধরতেছি উপর থেকে নিচে, এই যে এই অংশটাকে আমরা ধরতেছি যেহেতু প্রধান শাখা বা মাতৃশাখা বা যেটাই বলো, মানে মূল যে শাখা সেটা। তো এইটা থেকে এইখানে একটা যৌগ আসছে, সেটা কি? এটাকে বলছি অ্যালকাইল যৌগ, এটা হচ্ছে ইথাইল যৌগ। তো এই জন্য কি 4 ইথাইল আমরা এখানে ব্যবহার করছি, 4 ইথাইল বলে লেখা হয়েছে। তারপর 3 মিথাইল। কেন 3 মিথাইল বলা হয়েছে? কারণ মিথাইল যে মৌল, যে অ্যালকাইল যে মৌল, অ্যালকাইল যে মৌল, এই অ্যালকাইল মৌল, মিথাইল যে অ্যালকাইল মৌল, সেটা কি তৃতীয় নাম্বার কার্বনে, যে প্রধান শাখার যে তৃতীয় নাম্বার কার্বন, সেই তৃতীয় নাম্বার কার্বনে কি যুক্ত হয়েছে। এই কারণে এই জন্য কি সেখানে 3 মিথাইল বা 3 মিথাইল আমরা এখানে ব্যবহার করেছি। এখন লাস্টে দেখো হেপটেন যে কথাটা আসছে, হেপটেন কথাটা আসছে এই জন্য এখানে কি হইতেছে তোমার, হেপটেন কথাটা আসার জন্য এখানে কেন, যেহেতু এখানে 7টা কার্বন, দেখো এই যে 7 নম্বর কার্বন পর্যন্ত মূল শাখা বা মাতৃশাখাটা হয়েছে, মানে তোমার মানে বেড়ে হয়েছে আর কি, মানে যখন আমরা বের করলাম। তো এই জন্য কি ওই অনুযায়ী এটাকে আমরা বলছি কি হেপটেন, যেহেতু 7টা কার্বন সংখ্যা যুক্ত এই অ্যালকেনের যে কাঠামো অনুযায়ী এটা কি 7টা কার্বন যুক্ত। ওকে, একের ব্যতিক্রম হইল তোমার মাঝে মধ্যে তোমাকে কার্বন সংখ্যা কিন্তু তোমাদের থাকতে পারে, যে তোমাকে যে বললাম যে দীর্ঘতম কার্বন শিকলটা খুঁজে তোমাকে ওইভাবে ওটাকে মূল শাখা ধরতে হয়। কিন্তু কেমিস্ট্রি বা রসায়ন, আমি বলে রাখি যে এমন একটা চ্যাপ্টার বা এমন একটা বিষয়, মানে সায়েন্সের,
যে ব্যতিক্রমী মানে বিশেষ নিয়ম বা ব্যতিক্রম কিছু নিয়মই বেশি, মানে নর্মাল যেটা আমরা সাধারণ জেনারেল নলেজ বা জেনারেল দিয়ে আমরা দেখতে পারি বিচার করি যেটা, সেটার থেকে কি এক্সট্রা অর্ডিনারি যেটা বিচার করা যায় না সাধারণত, সেটা কেমিস্ট্রিতে কি সবচেয়ে বেশি হয়। এই জন্য এই ক্ষেত্রেও কি এইখানেও এক ধরনের ব্যতিক্রম এখানে চলে আসে। তো ব্যতিক্রমটা কি, সব সময় তুমি কার্বনের শিকল বেশি ধরতে পারবা না। আমি আবার বলছি, সব সময় কার্বনের শিকল তোমাকে বেশি ধরে ওটাকে মাতৃ যে শাখা বা বা মূল শাখা ধরলে সেটা চলবে না বেশি কার্বনযুক্ত কোনো শাখাকে। যেমন এইখানেই দেখো, এখানে কার্বন কয়টা, 1 2 3 4 5 6, তাই না? আর এখানে কত কার্বন দেখো তো, 1 1 1 2 3 4 5, এখানে কয়টা কার্বন, 5টা কার্বন, 5টা কার্বন। তো এখানে তো 6টা হওয়া উচিত, তাহলে তো এটা ঠিক হওয়া উচিত। এটা কেন ঠিক হচ্ছে না, এটা কেন ঠিক হচ্ছে বলতেছে এখানে, এটাকে কেন বলতেছি আমরা মাতৃযৌগ পেন্টেন, কেন মাতৃযৌগটাকে আমরা বলতেছি না হেক্সেন, কেন, হোয়াই আরন্ট উই সেইং যে the mother or the main section or mother section or mother compound as হেক্সেন কেন বলতেছি না পেন্টেন কেন বলতেছি? পেন্টেন কেন বলতেছি? এই যৌগর ক্ষেত্রে এইখানে দেখো একটা কি লাগানো মৌল, সেটাকে বলতেছি কি, কার্বক্সিলিক অ্যাসিড মৌল। কার্বক্সিলিক অ্যাসিডের যে মৌল, দেখো আমি কেন তোমাদেরকে বারবার আগের ওই টেবিলটা বের করে পড়তে বলছি, এই দেখো এই টেবিলটা কেন আমি বারবার তোমাদের মুখস্থ করতে বলছি। এই টেবিলটা সবচেয়ে বেশি হয় মুখস্থ করলে, এইটার চেয়ে এই যে একটা দিছিলাম এইটার চেয়ে এই টেবিলটা সবচেয়ে মুখস্থ করলে বেটার হয়, যেহেতু এখানে নামসহ এই কার্যকরী মূলকগুলো দেওয়া আছে। তো এইখানে এই টেবিলটা কেন মুখস্থ করতে বলছি দেখো তো, আমরা একটু দেখি কার্বক্সিলিক অ্যাসিডের আধিপত্যতা কি। এখানে কম থেকে এটা মনে রাখতে হবে, সবার উপরে যেটা সেটার আধিপত্যতা সবচেয়ে কম, আর সবচেয়ে বেশি নিচে যেটা সেটার আধিপত্যতা কি সবচেয়ে বেশি। দ্যাট মিনস সেটা কি বেশি রিঅ্যাক্টিভ ব্যাপারটা আর কি, মানে চিন্তা করো যদি রিঅ্যাক্টিভ ইন কেস অফ তুমি যদি নেমিং বা নামকরণ করো, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড অ্যালকেনের আগে, এখানে অ্যালকিন দেয় না কিন্তু অ্যালকিনের আগে অ্যালকিন দিছে, বাট অ্যালকিনের আগে কিন্তু অ্যালকেন হবে। আমি বারবার বলছি একে আসা উচিত কি অ্যালকেন, তারপর অ্যালকিন। দ্যাট মিনস এখানে 16 নাম্বার যৌগটা উচিত ছিল কি নাইট্রো যৌগ। তো এই অনুযায়ী এই অনুযায়ী যেহেতু এটাকে কি আধিপত্যতা বেশি বা রিঅ্যাক্টিভিটির দিক দিয়ে বা বিক্রিয়ার শ্রেণী বিভাগে দেখবা যখন, তখন দেখবা যে এটার বিক্রিয়ক, এটা একটা খুব ধরনের পাওয়ারফুল বা শক্তিশালী বিক্রিয়ক যেহেতু এটা, এই জন্য সেটাকে কি আমরা এই অনুযায়ী আমরা ধরতে পারবো না। আমরা বিক্রিয়কটার যেই মৌল অনুযায়ী, মানে যেই কার্যকরী মূলকটা আছে সেইটার কার্বন সংখ্যা অনুযায়ী আমাকে কাউন্ট করতে হবে, এবং যেই দিক দিয়ে হাইয়েস্ট আসে সেই দিক অনুযায়ী যেতে হবে। ডান দিকে গেলে কত আসে দেখো তো, 1 2 3, যেটা হয় না, তোমাকে বলতে হবে দীর্ঘতম, তোমাকে মেইনটেইন করতে হবে যে দীর্ঘতম কার্বন শিকল হইতে হবে। তাইলে এখান থেকে আসলে কার্বন আসে 1 2 3 4 5, এখানে আসে কি সর্বোচ্চ কার্বন সংখ্যা। তাইলে কি এইটাই হবে সঠিক, যেটাকে আমরা আইপিএসসি নামে বা আইপিএসসি নামে আমরা চিন্তা করলে বলি 2 ইথাইল পেন্টানোয়িক অ্যাসিড। পেন্টা হচ্ছে 5টা, যেহেতু 5টা কার্বন পেন্টানোয়িক। আর কার্বক্সিলিক অ্যাসিড বিভিন্ন লিখলে এটাকে কার্বক্সিলিক অ্যাসিড লিখতে হবে। তার মানে এটা কি এটাকে আমরা বলছি এটাকে আমরা কি কোনো অ্যালকেন যুক্ত বলবো না, যেখানে তার মৌল হচ্ছে কি একটা অ্যালকেনের একটা প্রশাখা, এটা আমরা বলতে পারবো না, এটা কোনো প্রশাখা না, এটা একটা কি মেইন শাখা বলতে হবে, যেহেতু এটার আধিপত্যতা বিক্রিয়ক হিসেবে এটা কি খুবই পাওয়ারফুল। এই জন্য কি আমরা এটাকে এইটা ধরা যাবে না, এটা ভুল হবে। এটা ধরলে কি সবচেয়ে বেস্ট না, এটাই সঠিক, এটা ভুল হবে, এটা কোনো বেস্ট না, এটা হচ্ছে এটাই ধরতে হবে, এটাই হচ্ছে কি কারেক্ট ওয়ে। ঠিক এইভাবেও দেখা দিচ্ছে তোমার, যেহেতু অ্যালকেনের চেয়ে অ্যালডিহাইডের যে মৌল কার্যকরী মূলক বেশি, এই জন্য এইভাবে দেখা দিচ্ছে তারা যে অ্যালডিহাইডকে ধরা লাগবে সেই চেনের মধ্যে অ্যালডিহাইডকে চেনে ধরতে হবে মূল হিসের সময়। আর একাধিক ইসের প্রতিস্থাপক বা পার্টিকল বেশি, সেটা আচ্ছা, একাধিক শিকলের দৈর্ঘ্য যদি সমান হয় সেটার ক্ষেত্রে কি করবা? সেটার ক্ষেত্রে তোমাকে যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে কি, দেখো এখানে দেখো শিকল 1 1 2 3 4 5 6, এখানে কার্বন সংখ্যা এত, 1 2 3 4 5 6, দুইটার ক্ষেত্রে কি কার্বন সংখ্যা কি
সেম যদি আমি মাতৃযৌগ ধরি দুইটা মানে যেভাবে কাউন্ট করি আমার ওরা এভাবে কাউন্ট করছে কিভাবে হয়তো বুঝতে পারছো ব্যাপারটা ওরা এটাকে ধরছে এক সরি এটা না এখানে এক ধরে নেই 1 2 3 4 5 6 হ্যাঁ আর এখানে ওরা কাউন্ট করছে কি এখানে ধরছে 1 2 3 4 5 6 এভাবে করে ওরা কাউন্ট করছে আচ্ছা এটা হচ্ছে 3 হ্যাঁ 3 আচ্ছা তো এইখানে দুইটা থাকলে কি বলছে যে শিকলটিতে প্রতিস্থাপক বা পার্শ্ব শিকল বেশি মানে যেই ক্ষেত্রে পার্শ্ব শিকল বেশি থাকবে পার্শ্ব শিকল বলতে উপশাখা বা প্রশাখার কথা বুঝাইছে আমি আবার বলি পার্শ্ব শিকল কিন্তু উপশাখা বা প্রশাখার আরেকটা তোমার কি তোমার উপমা বা যেটাকে বলি প্রতিশব্দ বাংলায় বলি কি প্রতিশব্দ এটাকে বলা হয় তাই না তো যেটাই বেশি থাকে সেটার ক্ষেত্রে দেখো এইটার ক্ষেত্রে কি থাকে কয়টা একটাই 3 কার্বন যুক্ত কোনো মিথাইল অ্যালকাইল মূলক যেটাকে আমরা বলছি প্রোপাইল কিন্তু ওকে হ্যাঁ তারপর কিন্তু এই ক্ষেত্রে কয়টা থাকতেছে দেখো তো দুইটা কি ব্রাঞ্চ বা ইংরেজিতে বা বলতেছি কি পার্শ্বশিকল বা প্রশাখা থাকতেছে তাইলে যে ক্ষেত্রে প্রশাখা বা পার্শ্বশিকল বেশি থাকবে কার্বন সংখ্যা দুইটার ক্ষেত্রেই সেম থাকলো মাতৃযৌগের ক্ষেত্রে এইভাবে চিন্তা করো তোমার যেটা পার্শ্বশিকল বা প্রশাখা বেশি থাকবে সেইটা তোমার সঠিক হবে তার মানে এটার নামটা হবে কি আইপিএসসি নাম 3 ইথাইল যেহেতু 3 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত ইথাইল মূলক 3 ইথাইল 2 মিথাইল কারণ 2 নাম্বার কার্বনের সঙ্গে কি মিথাইল মূলক যুক্ত এইজন্য 2 মিথাইল শেষে যেহেতু 6টা কার্বন এইজন্য কি হেক্সেন দিয়ে দিছে ওকে আচ্ছা এইটাই এইজন্যই এভাবে ধরা হয় আচ্ছা নাম্বারিং এবং এরকম যেহেতু আমাদের সময় কম আমরা এগুলা একটু আলোচনা করব না খুবই দুঃখিত আমি বাট এগুলা মেইন হচ্ছে এখানে একটা যে মেইন এই ক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইড হ্যাঁ অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে যেটা অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে যেই তোমার কিভাবে নামকরণ হয় এই জিনিসটা তোমাকে বেশি জানতে হবে এইটা অনেক ইম্পর্টেন্ট কারণ এটা করলে তোমাদের আসলে তোমার কনফিউশন বেশি থাকবে না ওকে কনফিউশন এরকম বেশি থাকবে না ওকে তাইলে এখানে সবগুলা জানো গ্রুপ এর সদস্য কেন গ্রুপের সদস্য বলছি আমরা এখানে কেন গ্রুপ এ বলতে এখানে কোন গ্রুপ বুঝাইতেছে একটু আগেই দেখাই হ্যাঁ গ্রুপ এ তে দেখো কি মূলক আছে অ্যালকাইল অ্যালকক্সি হ্যালো নাইট্রো হ্যালো হচ্ছে কি অ্যালকাইল হ্যালাইডের যে মূলকগুলা এই যে Cl Br I এগুলা কি সব গ্রুপ এর শ্রেণী বিভক্ত হ্যাঁ আমি আবার বলছি এগুলা কিন্তু একটা আলাদা শ্রেণী এমন না যে এটা নিয়ম বানানো এটা একটা বিশেষ নিয়ম আছে যেটা আমি অবশ্যই বলছি আবুল হাসান লিটন ভাইকে আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি যে এটা শীটটা মেইনলি বানিয়েছিল উদ্ভাসের পরিচালক যিনি তো উনি উনার যে কনসেপ্টটা আমার খুব ভালো লাগছে যে ব্যাপারটা যে গ্রুপ সে অনেকগুলো ভাগ করছে যে A B C যেটা প্রিফিক্স থাকতেছে অনলি সাফিক্স থাকতেছে অনলি যেটা সেটা হচ্ছে বি আর সি হচ্ছে যেটা সাফিক্স প্রিফিক্স দুটাই থাকতেছে দ্যাট মিন্স পূর্বপদ পরপদ থাকতেছে তো ওই অনুযায়ী যে অ্যালকাইল হ্যালাইডগুলা এটা কি সব প্রায়োরিটি তার সমান এবং তারা কি গ্রুপ এর সদস্য এই জন্য আমরা এখানে মানে এই গ্রুপের ব্যাপারটা এই গ্রুপের ওই গ্রুপের কথা বুঝাইছে আর কি তাহলে এখানে একটা বিক্রিয়াক্রম আমরা দেখি দেখো তো বিক্রিয়াক্রমটা অনেক ক্ষেত্রে আসে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে যে চিন্তা করো তৃতীয় অধ্যায় তোমাদের রাসায়নিক গঠন আমার মনে আসতেছে না চ্যাপ্টারটা তোমাদের ফার্স্ট পেপারের থার্ড নাম্বার চ্যাপ্টার ওখানে আছে ওখানে তোমাদের একটা পার্ট আছে এখানে বিক্রিয়ার ক্রমটা ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিনের তো ওইখানে অনুযায়ী এবং এখানেও আসে সেটা অনেকভাবে আসে এটা এমসিকিউতে বিশেষ করে আসে যে কোনটার রিঅ্যাক্টিভিটি বা কোনটা সবচেয়ে স্ট্রং বা শক্তিশালী বিক্রিয়ক হিসেবে ধরবো যদি অনেকগুলো অ্যালকাইল হ্যালাইড আসে দেখো এখানে দুইটা অ্যালকাইল হ্যালাইড আসছে একটা কি আয়োডিন আর একটা কি ব্রোমিন এটা তো অ্যালকাইল হ্যালাইড না এটা কি এটা হচ্ছে নাইট্রো যৌগ ঠিক আছে ওটা আমরা পরে আসতেছি এটা আমরা এখানে এখন আমরা এখানে ঢুকাতে চাচ্ছি না তো এইখানে বিক্রিয়ার ক্রমটা আমাকে বুঝতে হবে মানে কোনটা সবচেয়ে বেশি বিক্রিয়া করে বেশি বা বিক্রিয়ার মধ্যে বেশি আসে যেমন
এখানে বুঝতে পারতেছো প্রথমে যেটা সেটা কি সবচেয়ে বেশি, দ্যাট মিন্স ফ্লোরিন সবার আগে আসে। ওকে, ফ্লোরিন কি সবার আগে আসে, তারপর আসে কি ক্লোরিন, তারপর আসে কি ব্রোমিন, সবার শেষে আসে কি আয়োডিন। এটাই বুঝতে পারতেছো। গ্রেটার দেন সিম্বল বুঝায় কি ইংরেজিতে যেটা বলি কোনো সংখ্যা বড় কোনো সংখ্যার কথা বললে আমরা কি গ্রেটার দেন সিম্বল ইউজ করি। তো ওই অনুযায়ী এখানে দেখে নাও এখানে তাহলে কোনটার আসা উচিত, মানে এই পুরা এই জৈব যৌগটার ক্ষেত্রে, যেটা অবশ্যই অ্যালকেন গোত্রের। তো আচ্ছা আগেটা বলে রাখি, এই যে এই ক্ষেত্রে এটা কিন্তু অ্যালকেন না, এটা কিন্তু কি এক ধরনের, সরি এটা না, হ্যাঁ এইটা কিন্তু এক ধরনের অ্যাসিড বলে ধরতে, যেহেতু এখানে বিক্রিয়ার ক্রমের হাইয়েস্ট কি কার্বক্সিলিক অ্যাসিড আসতেছে, এই জন্য এটাকে কি একটা অ্যাসিড বলবো। এটা কি অ্যালকেন বা অ্যালকেনের কি কোনো গোত্রীয় সমগোত্রীয় কোনো মৌল বলতে পারবো না। ওকে, আচ্ছা সরি যৌগ বলতে পারবো না। আচ্ছা, তো এই অনুযায়ী এখানে ব্রোমিন কখন আসবে, ব্রোমিন আয়োডিনের আগে আসতেছে, তাইলে যেটা আগে আসে মানে যেটার বিক্রিয়া বেশি হবে সেটা কি পরে রাখতে হবে, যেটা কম বিক্রিয়ক মানে যেটার চেয়ে কম এটার চেয়ে এটা কম, এটা হচ্ছে কম, এটা কম, এটা কি বেশি বিক্রিয়ক যদি ধরি, তাহলে আয়োডিন আয়োডো, এই তুই আয়োডো এটার আগে আসতে হবে। তারপর কি 4 ব্রোমিনের 4 আর 2 বুঝতেছো হয়তো, এখানে 1 2 3 4 5 6, যেহেতু 6 কার্বনযুক্ত, এটা কি এটাই আমরা বুঝতে পারছি, এটাই তখন তার মাতৃ যে শাখা বা শিকল হবে, তাই না? তো তাহলে 2 আয়োডো 2 নম্বরটার সঙ্গে কার্বনের 2 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত, এই জন্য 2 আয়োডো। পরে 4 ব্রোমো 4 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত। তারপর 3 নাইট্রো কি নাইট্রো যৌগ, যেহেতু নাইট্রো সবার শেষে আবার টেবিলটায় আসি, এটা একটু ক্লিয়ার হবে, বারবার দেখাই এটা তাহলে তোমাদের ক্লিয়ার হবে। দেখো হ্যালাইড আগে কি প্রথমে, আর নাইট্রো কি সবার শেষে, তার মানে এটা সবচেয়ে রিঅ্যাক্টিভ, সবচেয়ে হাইয়েস্ট এটা রিঅ্যাক্টিভিটি বা বিক্রিয়ার মধ্যে এটা বেশি পার্টিসিপেট করতেছে। আর এটার ক্ষেত্রে কি কম, মানে নাইট্রোর অনুযায়ী তুমি চিন্তা করো, আমি বলছি কি যেটা বেশি বিক্রিয়া করে বা হায়ার রিঅ্যাক্টিভিটি যেটার থাকে। ওকে একটু দাঁড়াও, হ্যাঁ সেটা কি সবার লাস্টে রাখতে হবে, এই জন্য কি 2 আয়োডো 4 ব্রোমো লাস্টে কি 3 নাইট্রোহেক্সেন। আচ্ছা এখন তোমাদেরকে একটা রুলটা আমি বলি নাই, এই যে দেখো একটা মৌল থেকে আরেকটা মৌলের যখন ডিফাইন করবা, আমি একটু করি ইরেজার দিয়ে, যেহেতু একটু খুব বুঝাইতে হবে সুন্দর করে, না হলে বুঝবো না। আচ্ছা এই দেখো 2 আয়োডো একটা মূলক, এটা কি একটা অ্যালকাইল মূলক, সরি হ্যালাইড মূলক, এটা কি আরেকটা হ্যালাইড মূলক 4 ব্রোমো। এর আগে যত একটা অ্যালকাইল যে কোনো মূলক যখন তুমি একসঙ্গে একটা জায়গায় লিখতে যাবা, তাদেরকে সেপারেট করার জন্য একটা এটাকে বলছি হাইফেন যেটাকে বলি হাইফেন, তাই না? এই সিম্বলটা দিতে হবে তুমি যদি আইইউপিএসসি নিয়ম মানো। যদি এটা না দাও, এই যে দেখো প্রত্যেক ক্ষেত্রে এই সিম্বলটা দেওয়া হয়েছে, এটা যদি না দাও, এটা কিন্তু আমি মজা করে দিছি এমন কিন্তু না যে ভুলে হয়ে গেছে বা মজা করে দিছি, এটা নিয়ম, এই জন্যই আমি দিতে হবে। এই সিম্বলটা না দিলে কি হবে, 0 পাবা। এই যে এখানে সবই ঠিক মনে করো এটাই লেখলা, বাট এই সিম্বলটা দিলা না, দ্যাট মিনস এই হাইফেনটা দিলা না, তাহলে তুমি এখানে 0 স্ট্রেট তোমাকে স্যার 0 দিয়ে দিবে, টিচার 0 দিয়ে দিবে। ওকে, আর যেহেতু এখানে এটা কি কোনো অ্যালকাইল মূলক বা কোনো মূলক না, এটা কি মাতৃযোগের যে মেইন নেমটা বা যেটাকে বলবি শব্দমূল বা ওয়ার্ড রুট, সেই জন্য এটাকে আমরা কি আলাদা করে জাস্ট একটা স্পেস দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে কি কোনো হাইফেন বসানো দরকার নেই, মানে হাইফেন দরকার নেই, ঠিক আছে? অনলি তাহলে বুঝতে পারলা কি যে অ্যালকাইল যে যে কোনো মূলক এটার ক্ষেত্রে কি আমরা এই হাইফেন ইউজ করব। আচ্ছা এখন একটা লাস্টে তোমাদের জন্য 2টা জৈব যৌগ দেখতে পারতেছো যে নাম, একটা এইটা আর এইটা, এই 2টার নাম কি হবে? এখন আমি একটা লাইভ তোমাদের একটা কুইজ নিব রিভিশন আকারে, যে তোমরা এটা বুঝো কি না। হ্যাঁ আচ্ছা, প্রথমত এটা বলে রাখা ভালো, এইটা হইল তোমার অ্যালডিহাইড মূলক, যেটা হচ্ছে এরকম থাকতেছে, যেটা তোমরা দেখছো। আর এই COH এটা কি COOH,
ঠিক আছে, এটা কি কার্বক্সিলিক অ্যাসিড মূলক। আচ্ছা, আর এটা তো দ্বিবন্ধনের জন্য, এটা অ্যালকিনের জন্য, এটা একটা দ্বিবন্ধন। আর ইয়ে ওকে, এটাও বুঝাইতেছে কি কার্বক্সিলিক অ্যাসিডের জন্য যে মূলকটা, এটা দিয়ে এটা বুঝাইতেছে। হ্যাঁ, এটা দিয়ে এটা বুঝাইতেছে। এবং এটা আমি এভাবে করে রাখছি, অনেক সময় পরীক্ষায় এভাবে করে তোমার দিয়ে দেওয়া থাকে, যে ভাঙ্গায় দিয়ে দেয় যে গঠনটা যেরকম হয়। তো তোমাদের 2 মিনিট সময় দিলাম, লাইভ কমেন্ট করে জানাও, আমি আছি এখানে, তোমরা কমেন্ট করে জানাও যে এই দুইটার যে যৌগ, যে জৈব যৌগ, এই দুইটা যৌগর নাম কি হবে, এটা একটু তোমরা কুইকলি কমেন্ট বক্সে জানাও, এখনই লাইভে এখনই তোমরা জানাও। আচ্ছা, তোমরা একটু কষ্ট করে একটু লাইভে তোমরা কমেন্ট হিসেবে তোমরা জানাও। লাইভ কমেন্টসে কোনো লাইভ কমেন্টস দেখলাম না। আচ্ছা, ওকে, হয়তো তোমরা কি শুনছিলা, হয়তো তোমরা পুরোর সময় আমাদের ফিডব্যাক জানানোর জন্য কিন্তু লাইভ কমেন্টসটা খুব প্রয়োজনীয়। তোমরা হয়তো জানো না, হয়তো এর আগে টিচাররা আগের যারা নিয়েছেন তারা হয়তো বলছে বা নাকি না, এটা এরকম কিছু না, বাট মেইন জিনিস হলো লাইভ কমেন্টসগুলো কিন্তু খুব প্রয়োজনীয় আমাদের জন্য, যে তোমার যে জিনিসটা আমরা ক্লাসটা নিচ্ছি এটা কতটা এফেক্টিভ এবং তোমাদের কেমন লাগছে, এগুলা কিন্তু জানানো উচিত, না হলে কিন্তু আসলে হয় না ব্যাপারটা। হ্যাঁ, একটু তোমরা অ্যান্সার দাও। আমি আর 1 মিনিটের মতন ওয়েট করছি। তোমরা যারা আছো, দেখছো লাইভটি, শুনছো এবং দেখছো, তারা একটু কষ্ট করে তোমরা একটু কমেন্ট বক্সে জানাও এটার অ্যান্সারটা কি হবে, এই দুইটা জৈব যৌগের নাম কি রূপ হবে। ওকে, আমার মনে হয় আর ডিলে করা উচিত না, আমরা একটু এক্সপ্লেনেশনে আসি। ওকে ওকে, তো এগুলার নাম তো একটু দেখলাই একটু আগে, মানে এটার কেমন, এটার উত্তরগুলো হচ্ছে 2 ক্লোরো 3 ইথাইল 4 অক্সো বিটানোইক অ্যাসিড প্রথমটা। ওকে, আমি আগে কলমটা নেই, বের করি। এটা কি এক ধরনের অ্যাসিড, কারণ এটার রিঅ্যাক্টিভিটি কি, এই যে COH আছে, মৌল যেহেতু আছে, এই জন্য কি এটার রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি, যেহেতু এটা কি একটা অ্যাসিড, এটা ধরতে হবে স্বাভাবিক। আর CHO, কেন আমি CHO আছে, তাহলে কেন আমি এটাকে অ্যালডিহাইড ধরতেছি না? অ্যালডিহাইড হয়তো জানো যে CH3CHO, এটাকে বলি ইথানল ডিহাইড, এটা হচ্ছে সবচেয়ে ওকে। আচ্ছা, এটা হচ্ছে CHO, এটা হচ্ছে মিথানল ডিহাইড, METH, মিথানল, এটা হচ্ছে মিথানল ডিহাইড, এটা হচ্ছে ইথানল ডিহাইড, মানে এটা নর্মালি অ্যালডিহাইডের যেভাবে এক্সপ্রেস করা হয়, তো CHOটা এভাবে এক্সপ্রেস করি। তো এখানে তোমরা যখন আগে টেবিলটা দেখবা, বিক্রিয়ার টেবিলটা দেখবা,
তোমরা যখন বিক্রিয়ার টেবিলটা দেখবা দেখতে পাচ্ছ যে অ্যালডিহাইডটা, আচ্ছা বারবার এই প্রবলেম হচ্ছে, আমি আসলে ওকে একটু ওয়েট ধৈর্য করো তোমরা। আচ্ছা তোমরা যখন এনে দেখবা এটা কি অ্যালডিহাইডটা প্রথমে আসতেছে, তারপর আসতেছে কি কার্বক্সিলিক অ্যাসিডের যেই কার্যকরী মূলকটা, তাই না? এই জন্য এখানে কি এটাকে ধরতে হবে অ্যাসিড, নট কি অ্যালডিহাইড, তাই না? সিএইচও যুক্ত কোনো কম্পাউন্ড ধরা যাবে না। আর এখানে ইয়েটা তোমাকে করতে হবে কিভাবে, নেমিংটা 1 2 3 4 5, হ্যাঁ এভাবে 1 2 3 4 5 এইভাবে, এইখান থেকে না কিন্তু 1 2 না, তাহলে হবে না। তাহলে 2 ক্লোরো, ওকে 2 ক্লোরো, দেখো 1 এইটা হচ্ছে প্রথম কার্বন, পরে কি 2 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত, ওকে। তাহলে 2 ক্লোরো, যেহেতু 2 নম্বরের জন্য এই জন্য 2 ক্লোরো, যেহেতু ক্লোরিনের কি সবচেয়ে কম, মানে ওই যে ওখানে তো সবার উপরে মানে সবচেয়ে কম তার বিক্রিয়ার ইয়ে, তারপর 3 ইথাইল, ওকে। আচ্ছা এখানে একটা ভুল হয়তো ধরতে পারছো যে এখানে ক্লোরো হবে না, আগে আসবে কি 3 ইথাইল, হ্যাঁ আমরা একটু ভুল করছি এখানে, এটা একটু সংশোধন করে নিও। 3 ইথাইল, তারপর আসবে কি 2 ক্লোরো, ঠিক আছে? প্রথমে আসবে 3 ইথাইল, তারপর আসবে 2 ক্লোরো, যেহেতু ইথাইলের মানে তোমার আচ্ছা আমি আবার টেবিলটায় আসি, নাহলে ই হবে। হ্যাঁ হ্যাঁ, তো অ্যালকিন অ্যালকাইন তুমি যদি চিন্তা করো তোমার ওইটার চেয়ে তোমার ইথাইল মূলকের ক্ষেত্রে, ইথাইল হচ্ছে তোমার সরি অ্যালকাইল মূলক হচ্ছে অ্যালকেনের ক্ষেত্রে, তো এটা আগে আসে। এই জন্য তোমাকে এখানে ওকে হ্যাঁ এখানে তোমাকে 3 ইথাইলটা আগে আনতে হবে, তারপর 2 ক্লোরো, 3 ইথাইল 2 ক্লোরো, তারপর হচ্ছে 4 অক্সো। কখন 4 অক্সো দিব, যেহেতু এটা অ্যালডিহাইড, এটাকে লিখতে হয় 1 L 2 L এরকম করে তোমার যেই জায়গায় এটা থাকে, কিন্তু এখানে আমি L না দিয়ে মানে লিখতে হয়, এটা যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে, তো এখানে না লিখে আমি করতেছি কি অক্সো। অক্সো কেন, কারণ যেহেতু এটা একটা অ্যাসিড, আমরা আগে এটা নর্মালি মেইন মাতৃ চেইনটা কি এটাকে বলতেছি অ্যাসিড একটা, নট অ্যালডিহাইড, কোনো অ্যালডিহাইড গোত্রের। এই জন্য এখানে আমরা কি 4 অক্সো লিখছি, যেহেতু ওকে। এখানে এই যে আবার একটা আমি ভুল করে ফেলছি, এখানে 2 অক্সো হবে, ওকে 2 অক্সো, তাই না? 2 অক্সো, 2 অক্সো, কারণ দ্বিতীয় নাম্বার কার্বনের সঙ্গে সেটা যুক্ত, এই জন্য কি 2 অক্সো, 2 অক্সো হবে, ওকে। আর সেই ক্ষেত্রে এখানে গিয়ে বাকিটুক কি বিউটানোইক অ্যাসিড। কেন বিউটানোইক অ্যাসিড, যেহেতু কি ওকে এই যে আমি মোস্ট প্রবলি আমার কম্পাউন্ডটা আমি চেঞ্জ করছিলাম হয়তো ই করে, বাট আমি আমার ইটা চেঞ্জ করি নাই, 5টা যেহেতু এই জন্য এটি কি সেটা বিউটানোইক হবে না, বিউটানোইক না, এটা কি হবে পেন্টা, পেন্টা, যেহেতু 5টা এই জন্য কি পেন্টানোইক অ্যাসিড হবে। দ্যাট মিনস এটা হবে কি 3 ইথাইল, এটা প্রথমে হবে, তারপর কি 2 ক্লোরো, 2 অক্সো, পেন্টানোইক অ্যাসিড, ওকে। আচ্ছা সিমিলারলি দ্বিতীয়টাও, যেহেতু সময় স্বল্পতা আমি একটু বলতে পারতেছি না, বাট সেটাও এভাবে আধিপত্যতার অনুযায়ী এটা আসে কি পেন্ট 2 3 ডাই এন। ডাই এন কেন, ডাই এন হচ্ছে যেহেতু 2টা ডাবল বন্ড, এই জন্য ডাই এন আসছে, ডাই এন 1 ওইক অ্যাসিড এখানে বলছে, অথবা পেন্টানোইক অ্যাসিড ডাইরেক্ট বলতে পারতা, এখানে এটা তোমার ই হইতো না। কিন্তু যেহেতু ওই অ্যাসিডটা কোন মূলকের সঙ্গে, যেহেতু এটা 1 2 3 4 5, তাহলে কি প্রথমটার সঙ্গে প্রথম কার্বনটা হচ্ছে কি ওইকের বা কার্বক্সিলিকের, এই জন্য 1 ওইক অ্যাসিড দিছি, এটা কি সম্পূর্ণ ঠিক এইটার নামটা, ওকে। বাট প্রথমটা একটু নামে, যেহেতু আমি মনে হয় পরে মৌলটা আমি একটু চেঞ্জ করে দিয়েছিলাম, এই জন্য কি সমস্যা হয়েছিল। তো সো সবাইকে থ্যাঙ্কস জানাচ্ছি, আমি আমার বক্তব্য শেষ করছি আজকে, সবাই থ্যাংক ইউ জানে। হয়তো অনেক ভুল ত্রুটি স্বাভাবিকভাবে ছিলই, আমি বলতে গেলে বলা যায় যে ভুল ত্রুটি ছিল,
আমার কিছুতে হয়তো, বাট আমি জানি না ব্যাপারটা, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট অল দ্যাট থিংস, বাট মনে হয় যে হয়তো ভুল ছিল বা কিছু একটা ছিল, বাট তোমরা যদি একটু ফিডব্যাক দিতা বা একটু যদি ধরাও দিতা, অসুবিধা ছিল না, আমি হাইলি অ্যাপ্রিসিয়েট করতাম তোমাদের যে আমার হয়তো এখানে ভুল থাকতে পারে। কারণ জৈব রসায়নটা আসলে মানে টিচাররা বাদে বা স্পেশালিস্টরা যারা এগুলার ব্যাপারে একটু স্পেশাল আছে যারা, তারা ছাড়া আসলে এক্সাক্ট কোনো অ্যান্সার কেউ দিতে পারবে না। কারণ এক এক রকম মানুষ, এক এক রকম তাদের ভাবনা বলতে গেলে, মানে তোমার এক এক রকম কোনো একটা ভাবনা চলে আসে যে হঠাৎ করে মানে আমি এইরকমভাবে বললো জৈব যৌগটার নাম এটা বললো, আরেকজন বললো ওই রকম নামটা। তো এই জন্য আসলে জৈব রসায়নটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর, বিশেষ করে যখন জৈব যৌগের নামকরণ যেটা সেটা কি একটা বড় একটা ধরনের ফ্যাক্টর। এটা এমনিতেই আসলে একদিনে যে করলাম এটা কিন্তু শেষ সম্ভব না। 1 ঘন্টা, মোস্ট প্রবলি 1 ঘন্টা 38 মিনিট আমি সময় পর্যন্ত আমি মাঝখানে অবশ্যই কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিস বা প্রবলেম ছিল আমাদের, বাট ওই সময়টা আমি আসলে একটু বিঘ্নিত হওয়ার জন্য দুঃখিত আবারও। সো তোমাদের কেমন লাগলো একটু তোমরা অবশ্যই পরে কমেন্ট করে জানাও, বা এখন জানাতে পারো, এটা তোমাদের ব্যাপার। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আজকের নিয়ে, টপিকটা নিয়ে, তো তোমরা ইউ আর ফ্রি টু আস্ক এনি টাইপস অফ কোয়েশ্চেন।